নমস্কার বন্ধুরা, গপ্পগাথায় তোমাদের সকলকে জানাই সুস্বাগতম। আমার এই চ্যানেলে থাকবে নানা স্বাদের গল্প এবং কবিতা। সেই সমস্ত শুনে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং মতামত পাঠিও, যেটা আমার কাছে অত্যন্ত দামি। আর এই সমস্ত ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে চলো শুরু করা যাক আজকের গল্প। শুরু করছি সমরেশ বসুর লেখা রহস্য গল্প চোরা হাতি শিকারী। বছরের সব ছুটিতেই যে গুগলে বেড়াতে যাওয়া হয় এমন নয়, তবে বছরে অন্তত একবার কি দুবার বাবা মায়ের সঙ্গে বেড়াতে যাবার সুযোগ মিলেই যায়। অবশ্য ছুটিতে বেড়াতে যাওয়াটা সব থেকে বেশি নির্ভর করে বাবার ওপরে। তার অফিসের ছুটি না পেলে কোথাও যাবার উপায় থাকে না। কিন্তু একটাই কি মজা, গুগলের স্কুলের ছুটির সঙ্গে বাবা অফিস থেকে ঠিক ছুটি কুড়িয়ে নেন। নেহাত খুব জরুরি কাজের চাপ থাকলে আলাদা কথা, তবে ছুটিতে বেড়াতে যাওয়ার ইচ্ছা তো কেবল গুগলের একলার নয়। বাবাও চান সারা বছর চাকরি করে কিছুদিনের জন্য কোথাও বেরিয়ে বিশ্রাম করে আসতে। মাও চান, কিন্তু মা মুখ ফুটে তেমন করে বলেন না। এবছরের কথা একটু গোলমেলে ব্যাপার। গোলমালটা ঘটিয়েছে গুগলই। এবার ক্লাস 5 থেকে 6-এ উঠতে গুগলের রেজাল্ট তেমন ভালো হয়নি। ফেল করেনি বটে, কিন্তু যেমনটা আশা করা গিয়েছিল সেরকম ভালো করতে পারেনি। ফলে মায়ের মনটা খুবই খারাপ হয়ে গিয়েছে। আবার বাবার মনের হদিশ গুগল তেমন পায় না। তার মনটা কতটা খারাপ হয়েছে মুখ দেখে ঠিক বোঝা যায় না। তবে প্রোগ্রেস রিপোর্ট দেখে বাবা শুধু বলেছেন, মনোযোগের অভাবটাই চোখে পড়ছে বেশি। প্রায় প্রত্যেক বিষয়ে দেখছি 20 থেকে 10% নম্বর কম পেয়েছে। আর এবারে ক্লাস 6-এ উঠলে, তার মানে হাই স্কুলের পড়া শুরু হয়ে যাচ্ছে। এবার তোমাকে খাটতে হবে বেশি, এটা তুমি নিজেই বুঝতে পারছো, তাই না? গুগল মাথা ঝাঁকিয়ে বলেছে, বুঝতে পেরেছে, কিন্তু মা এত সহজে ছাড়বার পাত্রী নন। অ্যানুয়াল পরীক্ষার আগে থেকেই কথাবার্তা চলছিল পরীক্ষার পরে এই শীতে কোথাও বেড়াতে যাওয়া হবে। পরীক্ষার ফলাফল দেখে মা প্রথমেই বেড়াতে যাওয়াটা নাকচ করে দিলেন। মায়ের কেমন একটা ধারণা হয়ে গিয়েছে, বেড়াতে যাওয়া মানেই গুগল সেখানে একটা গোলমাল পাকিয়ে বসবে। আর সেসব গোলমালের মূলেই যত অমনোযোগ আর পরীক্ষার খারাপ ফলাফলের কারণ। অবশ্য একথা সত্যি, গুগল কোথাও গেলেই কেমন করে যেন একটা না একটা ঘটনা ঘটে যায়। তার জন্য গুগলের কতটা দোষ ও নিজেই বুঝতে পারে না। ওর সব বিষয়ে কৌতূহলটা একটু বেশি, আর সেটাই ওকে বিপদের পথে টেনে নিয়ে যায়। হঠাৎ কোনো লোকের মুখ দেখেই ওর মনে হয় লোকটা মোটেই ভালো নয়। আবার চোখের সামনে কোনো ঘটনা ঘটতে দেখলেই সেটা ভালো কি মন্দ ও যেন মনে মনে বুঝতে পারে। ঘটনাটা যদি খারাপ মনে হয় তাহলেই ওর কৌতূহল এমন বেড়ে যায়, তার শেষ না দেখা পর্যন্ত ওর শান্তি হয় না। অথচ কোনো মানুষ বা ঘটনা যে ওর মনকে কৌতূহলী করে তোলে, তার মধ্যে ওর কোনো ইচ্ছা অনিচ্ছা নেই, আপনা থেকেই ওর মন টেনে নিয়ে যায়। তারপর দেখা যায় ও একটা বিপদের মধ্যে জড়িয়ে পড়েছে। আসলে 8-10টা ছেলের মতো গুগল সব কিছুকে সাধারণ চোখে দেখতে পারে না। এক একটা ঘটনা যেন ওকে চুম্বকের মতো টেনে নিয়ে যায়। যেমন এর আগের বছর কলকাতাতেই ওদের 8তলার ফ্ল্যাটের ডাবুদাকে ডাকাতরা চুরি করেছিল। কিংবা দিল্লি থেকে ফেরার পথে রাজধানী এক্সপ্রেসে ওর চোখের সামনেই ফার্স্ট ক্লাসের করিডরে একজন আরেকজনকে রিভলভার দিয়ে গুলি করে মেরে ফেলেছিল। এসব ঘটনার সঙ্গে ও এমনভাবে জড়িয়ে পড়েছিল, ওর জীবন নিয়েই টানাটানি। নতুন করে সেসব কথা এখানে আর বলার দরকার নেই, খবরের কাগজেই সব ছেপে বেরিয়ে গিয়েছে। আর গুগলের নামটাও এখন সকলের জানা হয়ে গিয়েছে। গুগল কি অন্যায় করেছে? মায়ের ধারণা, গুগল ইচ্ছে করেই এসব ঘটনার মধ্যে জড়িয়ে পড়ে।
সেই জন্য মা খুবই বিরক্ত, রেগেও যান, এমনকি কান্নাকাটিও করেন। মাকে কাঁদতে দেখলেই গোগল মনে মনে অস্থির হয়ে পড়ে, ভাবে চোখের সামনে যেমন লোকই আসুক আর যে ঘটনাই ঘটুক, ও আর ফিরেও তাকাবে না। বাবা আবার অন্যরকম কথা বলেন, তার সবকিছু বলার ধরনটাই আলাদা। তিনি বলেন, দেখো, কোনো বাবা মাই চান না তাদের ছেলে কোনো অজানা বিপদের মধ্যে গিয়ে পড়ে। তোমাকে আমি পুরোপুরি দোষ দিচ্ছি না। চোখের সামনে একটা ঘটনা ঘটতে দেখলে তুমি কি করেই বা চোখ বুজে সেখান থেকে চলে আসবে? তাছাড়া কাপুরুষতা আমি মোটেই পছন্দ করি না। কিন্তু মাকে তোমার বোঝা উচিত, তিনি যে রাগ করেন, বিরক্ত হন, সেসব আসলে সবই তোমার জীবনের ভালোর জন্য। সে ভয়টা আমারও আছে। তোমার উচিত কিছু ঘটতে দেখলেই আমাদের বা বড়দের কারোকে আগে জানিয়ে দেওয়া। গুগল বলে, আমি তো তাই চাই বাবা, কিন্তু এমন করে সব ঘটে যায় কারোকে কিছু জানাবার আগেই সব গোলমাল হয়ে যায়। বাবা হেসে বললেন, না গুগল, এটা ঠিক কথা নয়। সব ব্যাপারেই তোমার এমন কৌতূহল, তোমার তখন আর কিছুই মনে থাকে না। কিন্তু তুমি এখনো ছেলে মানুষ, কোন দিন কোথা থেকে কি ঘটে যাবে কিছুই বলা যায় না। তোমাকে সবসময় সাবধান থাকতে হবে। গুগল জানে বাবার প্রত্যেকটা কথাই ঠিক, অথচ বাবার একটি কথাই বিশেষ করে ওর মনে গেঁথে থাকে, কাপুরুষতা আমি মোটেই পছন্দ করি না। আবার এটাও ঠিক, গুগল নিজের লেখাপড়া খেলাধুলা নিয়েই থাকতে ভালোবাসে। ও নিজে থেকে কোনো কিছুতেই জড়িয়ে পড়তে চায় না। অথচ রাজ্যের যত ভয়াল ভয়ঙ্কর ব্যাপার, তার মধ্যে ও যে কখন কিভাবে জড়িয়ে পড়ে নিজেই জানে না। তবে অনেক অ্যাডভেঞ্চারের বই পড়ে ওর মনে অনেক কল্পনা জেগে ওঠে। সে তো আলাদা কথা, অ্যাডভেঞ্চারের গল্প পড়লে কার না অ্যাডভেঞ্চারে যেতে ইচ্ছা করে। কিন্তু যে কোনো ব্যাপারেই ওর বিশেষ কৌতূহলী যত গোলমালের মূলে। তখন ও আর অ্যাডভেঞ্চারে মেতে যাবে বলে মেতে যায় না, বরং নিজের অজান্তেই বিপদের মুখে গিয়ে পড়ে। যাই হোক, পরীক্ষার পরে গুগলের মনটা এবার খুবই খারাপ। আগে থেকেই ভেবে রেখেছিল প্রমোশন পেয়ে ছুটি হবার পরে নিশ্চয়ই কোথাও বেড়াতে যাওয়া হবে। বাবার তো খুবই ইচ্ছে ছিল, মায়েরও বিশেষ আপত্তি ছিল না। কিন্তু পরীক্ষার ফলটা তেমন ভালো না হওয়ায় মা বেড়াতে যাওয়ার কথা একদম তুললেন না। অবশ্য কলকাতায় সাঁতার শেখা, বন্ধুদের সঙ্গে খেলাধুলো আর আশেপাশে বেড়াতে যেতে যে ভালো লাগে না এমন নয়। গুগলের চেহারারও কিছু পরিবর্তন হয়েছে। এর মধ্যেই ও বেশ লম্বা হয়ে উঠেছে। দেখলেই বোঝা যায় ভবিষ্যতে ও বেশ লম্বা হবে। পাড়ার অ্যাংলো ইন্ডিয়ান বন্ধু জর্জ বলে, বেটে লোকেরাই নাকি বেশি সাহসী আর সার্থক হয়, যেমন ছিলেন নেপোলিয়ন। গুগল ওসব নিয়ে মাথা ঘামায় না, বিশ্বাসও করে না। লম্বা লোকেরাও যে বেশ সাহসী আর কৃতিপুরুষ হন তাও জানে। কোথাও বেড়াতে না যাবার জন্য যখন মন খারাপের অবস্থা চলছে, তখনই ম্যাজিকের মতো একটা ঘটনা ঘটে গেল। ছোট বাবার বদলির চাকরি, তিনি ছিলেন লখনৌয়ে। হঠাৎ তার চিঠি এলো শিলিগুড়ি থেকে। চিঠি এলো মায়ের নামে। ছোট মামা মায়ের ছোট ভাই, নাম অতনু বন্দ্যোপাধ্যায়। মা ডাকেন পুলু বলে। ডাকনাম যে কার কেমন হয় কেউ বলতে পারে না, যেমন গোগলের নাম। এটা অবশ্য ওর ডাকনাম, রেখেছিলেন বাবা। রাশিয়ার একজন বিখ্যাত লেখকের নাম ছিল নাকি গোগল। বাবা সেই লেখকের খুব ভক্ত, তাই গোগল নামটাই রেখে দিয়েছেন। আর তার ফলে এমন হয়েছে, গোগলের আসল নামটাই সবাই ভুলে গিয়েছে। এমনকি স্কুলেও ওর ভালো নামের বদলে আন্টিরাও গোগল বলেই ডাকে। যাই হোক, ছোট মামা লিখেছেন, দিদি, তোমাদের খবর দিতে পারিনি। কয়েক মাস হলো আমি লখনৌ থেকে শিলিগুড়িতে বদলি হয়ে এসেছি। শিলিগুড়ি মানে গোটা উত্তরবঙ্গই আমাকে চষে বেড়াতে হয়। এর নাম প্রমোশন। ভেবেছিলাম অনেকদিন পরে বদলি হয়ে কলকাতায় যেতে পারবো, তার ভাগ্যে হয়ে উঠল না। তবে শিলিগুড়ি মানে কলকাতার কাছেই, আর এটাই আমার হেডকোয়ার্টার। বলতে পারো ইন্ডিয়ান অয়েলের 1 নম্বরের জোনাল ম্যানেজার হয়ে আমি এখানে এসেছি। কিন্তু যত বড় চাকরি তার দায়িত্বও বেশি। হুট বলতে যে কলকাতায় চলে যাব তা পারিনি। এখানে মোটামুটি ভালো বাড়ি পেয়েছি। মমতা মানে ছোট মামিমা আর 2 বছরের মুমনি, ছোট মামার মেয়ে, ভালোই আছে।
কিন্তু নতুন জায়গায় এসে ওদের বিশেষ ভালো লাগছে না। গুগলের তো ছুটি হয়ে গিয়েছে। পত্রপাঠ তুমি আর সমীরেশ দা গুগলকে নিয়ে চলে এসো। এখানে এখন এলে শীতের সময় দার্জিলিংয়ে হয়তো যাওয়া হবে না। এই সময় প্রচণ্ড শীতের দাপটে দার্জিলিং কার্শিয়াংয়ের গরিব পাহাড়ি মানুষরাই সমতলে নেমে আসে। কিন্তু বেড়াবার জায়গা অনেক আছে। ডুয়ার্স আর তরাইয়ের জঙ্গলে, নদীর ধারে, ছোটোখাটো পাহাড়ের ওপর আর চা বাগানে বেড়াতে বেশ ভালোই লাগবে। গাড়ির কোনো অভাব হবে না। মমতার তেমন বন্ধু না জুটলেও আমার অনেক বন্ধু জুটে গিয়েছে। তবে কাজের চাপে আমি হয়তো সবসময় তোমাদের সঙ্গে বেড়াতে যেতে পারবো না। তাতে তোমাদের কোনো অসুবিধা হবে না। ভেবে দেখো, 5 বছর তোমাদের সঙ্গে দেখা নেই। সেই বিয়ের সময় কলকাতায় শেষ দেখা। ইতিমধ্যে গুগলের কিছু কাণ্ড কারখানা হিন্দি আর ইংরেজি কাগজেও পড়েছি। ভাগ্নেটি দেখছি আমার একটি ছোটখাটো জেমস বন্ড হয়ে উঠেছে। ওকেও খুব দেখতে ইচ্ছে করছে। অতএব আর বেশি কিছু লিখছি না। কয়েকদিনের মধ্যেই তোমাদের দেখতে চাই। আমার চিঠির কোনো জবাব দিতে হবে না। তোমরা চিঠি পেয়েই চলে এসো। ট্রেনে এসে নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে চিঠিতে লেখার ঠিকানা রিক্সাওয়ালাকে বললেই পৌঁছে দেবে। স্টেশন থেকে খুব বেশি দূরে নয়। ইত্যাদি ইত্যাদি লিখে ছোট মামা আরও একবার আসবার তাড়া দিয়েছেন। মা ছোট মামার চিঠিটা বাবাকে নিজে পড়েই শোনালেন। গুগল আড়াল থেকে শুনছিল, আর ওর বুকটা ধুকধুক করছিল। 5 বছর আগে কলকাতায় ছোট মামার বিয়ের কথা ওর অস্পষ্ট মনে আছে। তবু যেন ছোট মামার চেহারাটা ভালো মনে করতে পারছে না। ছোট মামিমার সেই কোণে সাজানো মুখটাও আবছা মনে পড়ছে। মুমনি তো তখন হয়নি, কিন্তু ছোট মামার চিঠিটা পড়ে মা বাবা কি বলেন সে কথা শোনার জন্যই গুগলের মনটা ছটফট করছে। আশা নিরাশায় বুকটা ধুকধুক করছে। মা বাবাকে জিজ্ঞেস করলেন, কি করা যায় বলো তো? বাবা বললেন, আর কি বলবো বলো, তুমি যা ঠিক করবে তাই হবে। মা বললেন, পুলুকে অনেককাল দেখিনি। এর আগেও যেখানে যেখানে থেকেছে সবখান থেকেই যাবার জন্য চিঠি লিখেছে, কখনো যাওয়া হয়নি। এবার শিলিগুড়ি থেকে যেভাবে তাগাদা দিয়ে লিখেছে, কি করব তাই ভাবছি। মা হচ্ছেন তার দাদা আর ভাইয়ের মধ্যে একমাত্র বোন। বাবা বললেন, হ্যাঁ, পুলু খুবই আশা করে চিঠি দিয়েছে। আমিও তো পুলুকে অনেকদিন দেখিনি। মা হেসে বললেন, যাই বলো, আমার কিন্তু খুবই যেতে ইচ্ছে করছে। এখন তোমার অফিসে ছুটি নিতে পারবে কিনা সেটাই ভেবে দেখো। বাবা বললেন, আমি তো এমনিতেই কয়েকদিন ছুটি নেব ভাবছিলাম, ছুটি নেওয়া হয়নি। আমার ছুটি নিতে অসুবিধা হবে না, কিন্তু বাবা হঠাৎ চুপ করে গেলেন। গুগল ওর আর মায়ের ঘর থেকে সব কথা শুনছিল। যদিও এখন এ ঘরটা ওর একলার বললেই চলে। ওর পড়া শোয়া সবই এ ঘরে। তবে এখনো এ ঘরটা মায়েরই ঘর। অল্প বয়স থেকে গুগল এই ঘরেই মায়ের সঙ্গে থাকে। বাবা মা কথা বলছিলেন খাবার ঘরের পাশে বসবার ঘরের সোফায় বসে। বাবা হঠাৎ চুপ করে যেতে গুগলের যেন দম বন্ধ হয়ে এলো। বাবা কি বলতে গিয়ে হঠাৎ চুপ করে গেলেন। মাই বা কি বলবেন? মায়ের গলা একটু পরে শোনা গেল, গুগলকে নিয়েই আমার চিন্তা, নইলে কি আর বেড়াতে যেতে ইচ্ছে করে না। বাবার গলা শোনা গেল, গুগলকে আমি বুঝিয়ে বলেছি, কয়েকটা দিন ঘুরে এলে কি আর এমন ক্ষতি হবে। ইচ্ছে যখন করছে তখন চলো কয়েকদিন বেরিয়ে আসি। আমারও কয়েকটা দিন কলকাতার বাইরে ঘুরে আসতে খুব ইচ্ছে করছে। মা বললেন, পুলু যেরকম তাড়া দিয়ে লিখেছে, এত তাড়াতাড়ি যাবো কি করে? ট্রেনের টিকিটের রিজার্ভেশন পাওয়া চাই তো। বাবা বললেন, তার জন্য আমি ভাবছি না। গ্রীষ্মকালে দার্জিলিং যাবার ভিড় থাকে, সে সময় টিকিট পাওয়া একটু কঠিন। তবে আমার অফিস থেকে টিকিটের ব্যবস্থা হয়ে যাবে। আর ট্রেনে যদি নাই যাওয়া যায়, প্লেনে করে চলে যাব। বাগডোগরা এয়ারপোর্ট থেকে এয়ারলাইন্সের বাসে শিলিগুড়ি
শহরে পৌঁছে রিক্সা নিয়ে এলেই হবে। গোগলের বুকে তখন খুশির মাতল লেগে গিয়েছে। মায়ের গলা শোনা গেল, তাহলে তুমি তাড়াতাড়ি যা হোক একটা ব্যবস্থা করো। কোথাও যাবো না ভেবে কিছুদিন তো কেটেই গেল, আর দেরি করলে চলবে না। বাবা বললেন, আমি আজই অফিসে বেরিয়ে সব ব্যবস্থা করে ফেলছি। গোগল ঘরের মধ্যে একটা লাফ মেরে দেওয়ালে টাঙানো ব্রুসলির ছবির কাছে চলে গেল। বাবা ওকে ব্রুসলির এই রঙিন বড় ছবিটা এনে দিয়েছেন। পড়ার টেবিল থেকে একটু দূরে দেওয়ালে ও ছবিটা টাঙিয়েছে। এছাড়াও আছে সুনীল গাভাস্কার আর কপিলের ছবি। গোগলকে বাবা ময়দানের একটা ক্যারাটে শেখার ক্যাম্পে নিয়ে গিয়েছিলেন। ক্যারাটে শেখার ওর খুবই ইচ্ছে। ব্রুসলির একটা ফিল্ম এসেছিল, কিন্তু গোগলদের বয়সী ছেলে মেয়েদের তা দেখতে দেওয়া হয়নি। বড়দের ব্যাপার স্যাপার যে কি তা বুঝবার উপায় নেই। যাই হোক, বাবার সঙ্গে ময়দানে ক্যারাটে শেখার ক্যাম্পে গিয়ে ক্যারাটে কাকে বলে মোটামুটি তার একটা ধারণা হয়ে গিয়েছে। এখন মনের আনন্দে ঘরের মধ্যে লাফিয়ে লাফিয়ে ওর নিজেই কয়েকটা ক্যারাটের ভঙ্গিতে হাত পা চালিয়ে নিল। আর ঠিক সেই সময় বাবা ঢুকলেন ঘরে। অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কি করছো গোগল? গোগল লজ্জা পেয়ে লাফ দিয়ে খাটের বিছানায় পড়ে দুহাতে মুখ চাপল। বাবা কাছে এসে বললেন, বুঝেছি, শিলিগুড়ি যাবার ব্যাপার আমার আর মায়ের সব কথাই তুমি শুনেছ। মনে হচ্ছে এটা তোমার ভাগ্যেই ঘটে গেল। ভালোই হলো। গোগল তাড়াতাড়ি উঠে বসে জিজ্ঞেস করলো, তাহলে আমরা কবে যাচ্ছি বাবা? বাবা বললেন, আশা করছি 2-3 দিনের মধ্যেই একটা ব্যবস্থা হয়ে যাবে। তবে দেখো, আবার যেন পাগলা হাতির সঙ্গে বন্ধুত্ব করতে যেও না। 2 বছর আগে অদ্ভুত এক ঘটনা ঘটেছিল। হলংয়ে বেড়াতে গিয়ে সত্যি সত্যি এক বিশাল দাঁতালো হাতির সঙ্গে গোগলের বন্ধুত্ব হয়ে গিয়েছিল। সেই হাতিটা নাকি ভুটান ডিঙিয়ে আসাম থেকে এসে পড়েছিল। একলা হয়ে যাবার জন্যই হোক বা যে কোনো কারণেই হোক সে খেপে গিয়েছিল। তার ভয়ে কেউ বাইরে বেরোতে পারছিল না। অথচ সেই হাতির সঙ্গেই গোগলের অদ্ভুত ভাব হয়ে গিয়েছিল। আর তার সঙ্গেই গোগল গোটা হলং জঙ্গলটা ঘুরে দেখেছিল। চোখের সামনেই গন্ডার, গন্ডারের বাচ্চা, দৌড়ে পালানো হরিণের দল আর উড়ে যাওয়া ময়ূর দেখেছিল। ময়ূর যে এরকম উড়তে পারে গোগলের কোনো ধারণাই ছিল না। পরে শুনেছে ময়ূর পাখিদের মতো অনেক দূরে উড়ে যেতে পারে না। ভয় পেলে এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে ঝাঁপিয়ে পড়ে, অনেকটা বন মোরগের মতো। গোগল বলল, কিন্তু বাবা, সেই বুনো পাগলা হাতিটার সঙ্গে আমি ইচ্ছে করে বন্ধুত্ব করতে যাইনি। আমাকে একলা পেয়ে সে নিজেই সুর দিয়ে আস্তে আস্তে ঠেলে জঙ্গলের ভেতর নিয়ে গেছিল। ভয় তো আমারও হয়েছিল, কিন্তু হাতিটা আমাকে নিয়ে যেন খেলায় মেতে গেছিল। বাবা বললেন, আর আমাদের ভয়ে প্রাণ উড়ে গেছিল। তোমার জন্য ফরেস্ট গার্ডরা আর রেঞ্জার সাহেব নিজে বন্দুক নিয়ে তোমাকে খুঁজতে বেরিয়ে পড়েছিলেন। গোগল কিছু না বলে হাসল। বাবা একবার দরজার দিকে দেখে প্রায় চুপি চুপি স্বরে বললেন, যাই হোক, তোমার ভাগ্যেই হয়তো ছোট মামার চিঠিটা এসে পড়েছে। আর মামার চিঠি বলেই তোমার মাও সহজেই রাজি হয়ে গেছেন। কিন্তু আমি জানি তোমাকে বলবার দরকার নেই। তবে এবার পড়াশোনায় তোমার মনোযোগটা দেখিয়ে দিতে হবে। গোগল একটু গম্ভীর মুখে চুপ করে রইল। বাবা ওর গায়ে হাত দিয়ে বললেন, এতে তোমার মন খারাপ করার কিছু নেই। আমি জানি পড়াশোনা তোমার ঠিকই আছে। গোগল বাবার দিকে তাকিয়ে হাসল। বাবা ঘর থেকে বেরিয়ে গেলেন। মাঝখানে মাত্র 2 দিন কাটল। 3 দিনের দিনই যাত্রা। বাবা দার্জিলিং মেলের টিকিট আর রিজার্ভেশনের ব্যবস্থা করে ফেলেছেন। শিয়ালদহ থেকে সন্ধ্যা 7:15টায় দার্জিলিং মেল ছাড়ল। ছোট মামা লিখেই দিয়েছিলেন, শীতের জামা কাপড় ছাড়া সঙ্গে কিছুই নিতে হবে না। সন্ধ্যাবেলা রাত্রের খাবার পাওয়া যায় না বলে মা রাত্রের খাবার তৈরি করে নিয়েছিলেন, আর সঙ্গে জল। রাত্রে বর্ধমানে পৌঁছেই খাওয়ার পাট মিটে গেল। তারপরেই ঘুম। পরের দিন সকালে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছবার আগেই গোগলের ঘুম ভেঙে গেল। একটাই ভাগ্য, গাড়িটা বেশি লেট করেনি। কুলির মাথায় জামা কাপড়ের 2টো সুটকেস চাপিয়ে স্টেশনের বাইরে এসে দেখা গেল চারিদিকে গাদা গাদা সাইকেল রিক্সা। ট্যাক্সি বাসও কম নেই।
নেপালি ড্রাইভাররা দার্জিলিং দার্জিলিং বলে প্যাসেঞ্জারদের ডাকাডাকি হাঁকাহাঁকি করছে। বাবা ছোট বাবার চিঠিটা একবার দেখে সাইকেল রিক্সাওয়ালাদের কাছে ঠিকানা আর নামটা বলতেই অনেকে একসঙ্গে চিৎকার চেঁচামেচি জুড়ে দিল, চলে আসুন বাবু, আমি চিনি, চলে আসুন। বাবা হেসে বললেন, আহা, তোমরা সবাই চেঁচামেচি করলে কি হবে, আমার দরকার দুটো, কিন্তু ঠিকানাটা তোমরা বুঝতে পেরেছো তো? দুজন রিক্সাওয়ালা তাদের রিক্সা এগিয়ে নিয়ে এসে বলল, কিছু ভাববেন না বাবু, পেট্রোল পাম্পের ম্যানেজার সাহেবকে আমরা সবাই চিনি। মা আর গোগল বসলো একটা রিক্সায়, বাবা দুটো সুটকেস নিয়ে আলাদা একটায়। তারপরে রিক্সা দুটো ছুটল। স্টেশনের ভিড় কাটিয়ে সরু আঁকাবাঁকা রাস্তা দিয়ে যাবার সময় গোগলের জায়গাটা মোটেই পছন্দ হলো না। ছোট মামা কি এরকম জায়গায় থাকেন? কিন্তু কিছুক্ষণের মধ্যেই বিরাট একটা মাঠের সামনে রিক্সা দুটো এসে পড়ল। একজন রিক্সাওয়ালা মাঠের একদিকে বড় বিল্ডিং দেখিয়ে বলল, ও, ওইটা হলো কলেজ। গোগল দেখল এখানে রাস্তাঘাট বেশ পরিষ্কার, বাড়িগুলো সবই প্রায় নতুন আর ঝকঝকে। একটা গ্রিলের গেট বন্ধ, সামনে বাগান। দোতলা বাড়ির সামনে দুটো রিক্সাই দাঁড়িয়ে পড়ল। বলল, এটাই সেই বাড়ি। রিক্সাওয়ালার কথা শেষ হতে না হতেই নীল রঙের স্যুট পরা, গলায় টাই বাঁধা একজন সুন্দর চেহারার লম্বা ভদ্রলোক বাগান পেরিয়ে ছুটে এলেন। গ্রিলের দরজা খুলে আগেই মাকে আর বাবাকে প্রণাম করে বললেন, যাক দিদি, তোমরা তাহলে সত্যি এসে পড়লে। বাবা তো প্রণামের জন্য খুবই যেন লজ্জা পেয়ে বললেন, আরে এসব আবার কি হচ্ছে? মা বললেন, তুই কি ভেবেছিলি আমরা সত্যি সত্যি আসবো না? গোগল বুঝেই নিল ইনিই ছোট মামা অতনু বন্দ্যোপাধ্যায়, যার ডাকনাম পুলু। তিনি বললেন, না এলে দেখতে আমি নিজেই কলকাতায় গিয়ে হাজির হয়েছি তোমাদের আনবার জন্য, নিদেন ট্রাঙ্কল তো করতামই। মা ছোট মামাকে বললেন, তোকে দেখে মনে হচ্ছে তোর চান টান হয়ে গেছে, কোথাও বেরোতে যাচ্ছিলি? কোথায় আবার বেরোবো, অফিস ছাড়া। ছোট মামা বললেন, আমাকে সকালবেলায় চান করে জলখাবার খেয়ে বেরিয়ে পড়তে হয়। আমি রেডি হয়ে তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম। ট্রেনের কথা তো বলা যায় না কতটা লেট করবে। আমি একটু আগে টেলিফোনে খবর নিচ্ছিলাম, শুনলাম গাড়ি মাত্র 20 মিনিট লেট। বেশি লেট হলে আমাকে বেরিয়ে পড়তে হতো, দুপুরে খেতে এসে তোমাদের সঙ্গে দেখা হতো। চাকরির বড় জ্বালা, বুঝলে দিদি। মা হাসলেন। গোগল তাড়াতাড়ি নিচু হয়ে ছোট মামার জুতোয় হাত দিয়ে প্রণাম করল। ছোট মামা তৎক্ষণাৎ গোগলকে জড়িয়ে ধরে একেবারে বুকের কাছে টেনে নিয়ে বললেন, আরে আমাদের আসল হিরোকেই এতক্ষণ চোখে পড়েনি, সরি মাস্টার গোগল। গোগল লজ্জা পেয়ে হাসল। ছোট মামা বললেন, দিদি, মাস্টার গোগল দেখছি বেশ লম্বা হয়ে উঠেছে, এক্ষুনি আমার বুকের কাছে। বাবা বললেন, ওই জন্যই বোধহয় বলেছে, নরানাং মাতুলক্রম। গোগল তো এখনই প্রায় আমার কাঁধের কাছাকাছি। বাবার কথা শেষ হবার আগেই বাড়ির ভিতরে বাগান পেরিয়ে একজন মহিলা এগিয়ে এলেন। মায়ের থেকে বয়সে ছোট, ফর্সা, তার কোলে বছর দুয়েকের একটি টুকটুকে মেয়ে। গেটের সামনে এসে বললেন, ভাই বোনেরা সব কথা কি বাড়ির বাইরে রাস্তায় দাঁড়িয়েই হবে? বাড়ির মধ্যে ঢুকতে হবে না? গোগলের একটু অস্বস্তি হচ্ছিল। বাড়ির দোতলা থেকে মহিলা পুরুষেরা উকি ঝুঁকি দিয়ে ওদের দেখছিলেন। আশেপাশের বাড়ির দরজা জানালা থেকেও অনেক মুখ উকি দিয়ে ওদের দেখছিল। মা তাড়াতাড়ি গেটের মধ্যে ঢুকে বলে উঠলেন, অনেকদিন পরে দেখা তো। তা মমতা, তুমি আগের থেকে একটু মোটা হয়েছ, কিন্তু মুমনি ভারী সুন্দর হয়েছে। মা হাত বাড়িয়ে মুমনিকে কোলে নিতে গেলেন। মুমনি অচেনা মুখ দেখে নিজের মুখটা ফিরিয়ে নিল আর ছোট মামিমাকে আঁকড়ে ধরল। মা বললেন, কোনোদিন তো চোখে দেখেনি, একটু চেনা হয়ে গেলেই আসবে। ছোট মামিমা বললেন, আসবে মানে? তখন আর আপনাকে ছাড়তেই চাইবে না। চলুন দিদি, আমরা ভেতরে যাই। গোগল, তুমিও চলো। তিনি গোগলের দিকে তাকিয়ে ডাকলেন। ছোট মামা রিক্সাওয়ালাদের তাড়া দিলেন, তোমরা সুটকেস দুটো ভেতরে তুলে দাও। বাবা ছোট মামিকে ঠাট্টা করে বললেন, আমি বুঝি কেউ নই, তাই ডাকা হলো না। ছোট মামিমা মিষ্টি হেসেই বললেন, আপনিই তো আসল অতিথি, রাস্তায় দাঁড়িয়ে গল্প করলে আমি কি করব, চলে আসুন না। বাবা পকেটে হাত দিয়ে মানিব্যাগ বের করলেন, রিক্সাওয়ালাদের ভাড়া মেটাবার জন্য।
তার আগেই ছোট মামা তার কোটের ভেতর পকেট থেকে তার মানিব্যাগ বের করে একজন রিক্সাওয়ালার হাতে দুজনের ভাড়া মিটিয়ে দিলেন। বাবা ব্যস্ত হয়ে বললেন, আহা পুলু, এটা কি হচ্ছে? ওটা তো আমারই দেওয়ার কথা। ছোট মামা বাবার হাত ধরে গেটের দিকে টেনে নিয়ে যেতে যেতে বললেন, তা বললে কি হয় সমীরেশ দা, আপনি হলেন বাড়ির জামাই। চলুন চলুন, ভেতরে চলুন। সত্যি ভারী আনন্দ হচ্ছে। আমার এখন আর অফিস যেতেই ইচ্ছে করছে না। গোগল মা আর মামিমার সঙ্গে ঘরে ঢুকলো। বাইরের ঘরটি বেশ সাজানো গোছানো। সোফা সেট, সেন্টার টেবিল ছাড়াও একপাশে বসেছে একটা ডিভান, যার ওপরের মোড়কটা রাজপুত ছবির সুন্দর প্রিন্টিং করা। এই সময় একটি 8-10 বছরের মেয়ে লম্বা পর্দা সরিয়ে এ ঘরে এলো। তাকে দেখেই মমনি পিছলে ছোট মামিমার কোল থেকে নেমে গেল। ছোট ছোট পায়ে প্রায় ঝাঁপিয়ে গিয়ে তাকে ধরল। আর সেই মেয়েটি মমনিকে কোলে তুলে নিয়ে আবার পর্দার আড়ালে চলে গেল। মা বললেন, ওই মেয়েটি বুঝি মমনিকে রাখে? ছোট মামিমা বললেন, হ্যাঁ, লখনৌ থেকে মেয়েটি আমার সঙ্গে এসেছে। ওর নাম পাতিজা। পাতিজাও মমনিকে খুব ভালোবাসে। বলেই ছোট মামিমা মাকে প্রণাম করলেন। মা ছোট মামিমাকে চিবুকে হাত দিয়ে আদর করে বললেন, থাক থাক, আজকাল আবার ওসব আছে নাকি? কিন্তু ছোট মামিমা তখন গোগলের দিকে ফিরে হাত ধরে বললেন, এসো গোগল, তোমার কথা কত যে শুনেছি। গোগল নিচু হয়ে ছোট মামিমাকে প্রণাম করতে গেল। ছোট মামিমা ওকে জোর করে বুকের কাছে চেপে ধরে গাল টিপে দিয়ে বললেন, খুব হয়েছে, তুমি এখন মস্ত গোয়েন্দা, তোমাকে আর প্রণাম করতে হবে না। চলো এখন ভেতরে যাওয়া যাক। ভিতরে ঢুকে বোঝা গেল আসলে নিচের একটা বড় ঘরকে মাঝখানে পর্দা খাটিয়ে আলাদা করা হয়েছে। পর্দার এপাশে রয়েছে খাবার টেবিল, আর টেবিল ঘিরে 4টি চেয়ার। ঘরের এক পাশে রান্নাঘর। কলকাতায় গোগলদের বাড়ির বঙ্কিমদার মতোই একজন রান্নাঘরে কি কাজ করছে। অন্যদিকে দরজা বন্ধ ঘর থেকে বোঝা যাচ্ছে ওদিকে বাথরুম। ঘরের এক কোণে একটা বেসিন। এই ঘরের মাঝখান দিয়ে একটি করিডোর ভিতরে চলে গিয়েছে, ঠেকেছে গিয়ে একটা দরজার সামনে। খোলা দরজাটা দেখলেই বোঝা যায় ওটা একটা ঘর। গোগল মা আর ছোট মামিমার পিছনে পিছনে গিয়ে দেখলো করিডোরের দুপাশে দুটো ঘর। খোলা জানালা দিয়ে দেখা গেল বাগান কেবল সামনে নয়, 3টে শোয়ার ঘরের জানালা খুললেই বাগান। তার মানে বাড়িটার চারপাশেই খোলা বাগান, মাঝখানে বাড়ি। প্রত্যেকটা ঘরেই বেশ আলো বাতাস আসে। মাকে ছোট মামিমার বলা থেকেই জানা গেল ওপর তলায় বাড়িওয়ালা থাকে, নিচের তলাটা ভাড়া দেওয়া আছে। ভিতরে খাবার ঘরের কাছ থেকে ছোট মামার গলা শোনা গেল, মমতা, দিদি, সমীরেশ দা আর গোগলের খিদে পেয়েছে। আগে মুখ ধোয়ার গরম জল আর চা দাও, তারপর জল খাবার। আমি অফিসে ঢোকবার আগে বাজারটা করে পাঠিয়ে দিচ্ছি, আমার আর সময় নেই। ছোট মামিমা পাশের একটা ঘরে মায়ের সঙ্গে কথা বলছিলেন, আর গোগল মমনির সঙ্গে ভাব জমাবার চেষ্টা করছিল। ছোট মামিমা বললেন, এখানে যা করবার আমি করছি, তোমাকে ব্যস্ত হতে হবে না। তুমি তোমার কাজে যাও, আর সমীরেশ দাকে ভেতরে পাঠিয়ে দাও। বাইরের লোকের মতো বাইরের ঘরে বসিয়ে রেখো না। ছোট মামা আর বাবা কি কথা বললেন, তারপর তাদের হাসি শোনা গেল। তারপরেই আরম্ভ হয়ে গেল বেড়াবার পালা। প্রথম দিন দুপুরে খেতে এসে ছোট মামা আর বেরোলেন না। পরন্ত বেলায় চা খেয়েই শিলিগুড়ির আশপাশটা একটা গাড়ি নিয়ে বেরানো হলো। ছোট মামিমা আর মমনিও সঙ্গে ছিল। শিলিগুড়ি মানেই একটা দিকে হিমালয় আকাশের গায়ে ঠেকে আছে, শহরের বুকেই মহানন্দা নদী। তার সেতুটা বেশ বড়, নদীতে জল খুবই কম। প্রধান ধারাটা এক পাশ দিয়ে বয়ে চলেছে সরু ধারায়, তার থেকেও দু একটা সরু জলের ধারা রয়েছে। বাকিটা সবই বালি আর মাটি, অথচ বিরাট চওড়া নদী। ছোট মামা বললেন, বর্ষার সময় নাকি এ নদীর চেহারা বদলে যায়। মহানন্দার ওপার থেকে ঘুরে এসেই গাড়ি ছুটে চলল তিস্তার ওপর সেবক ব্রিজের ওপর। বলতে গেলে সেটা পাহাড়ের ওপরেই, নদী অনেক নিচে। আর এই সেবক ব্রিজের পাশ দিয়েই কালিম্পংয়ের রাস্তা চলে গিয়েছে। গুগলের চেনা রাস্তা, কেননা এর আগে দার্জিলিং বেড়াতে এসে কালিম্পংয়ে গিয়ে এই পথ দিয়েই ওরা নেমে এসেছিল। সেবার গরমের সময় ছিল, পাহাড়ের অনেক ওপরে বরফ গলতে আরম্ভ করেছিল। তিস্তার চেহারা ছিল অন্যরকম, আর এখন এই ব্রিজের ওপর থেকে অনেক নিচে নদীটাকে বেশ ছোট দেখাচ্ছে। দুপাশের বালুচরকে দেখাচ্ছে যেন রূপালি চাদর পাতা। ছোট মামা বললেন, নিচের ওই চরের অনেক জায়গায় নাকি চোরাবালি আছে, যারা জানে না তারা সেই চোরাবালিতে ডুবে যায়।
কথাটা ভেবেই গোকুলের গায়ে যেন কাঁটা দিয়ে উঠল। চোরাবালির কথা ও আগেই শুনেছে। একটা মানুষ একবার চোরাবালিতে পড়ে গেলে আস্তে আস্তে তার মধ্যে ডুবে যেতে থাকে। অথবা বলা যায় চোরাবালি যেন একটা প্রকাণ্ড অজগরের মতো মানুষকে আস্তে আস্তে গিলে নিতে থাকে, তারপর একেবারে শেষ। মানুষটা ডুবে গেলে সেখানে আর তার কোনো চিহ্ন খুঁজে পাওয়া যাবে না। অথচ দেখতে কেমন সুন্দর! মোগল বইয়ে পড়েছে, দেখতে সুন্দর প্রকৃতির মধ্যে এরকম অনেক বিভীষিকা আছে। সেবক ব্রিজের ওপার দিয়ে পাহাড়ের কোল ঘেঁষে খালের দিকে রাস্তা চলে গিয়েছে। ছোট মামা আগেই জানিয়ে রাখলেন, মালবাজারের দিকে বেড়াতে যাবার সময় ওই পথ দিয়েই যেতে হবে। তাছাড়া আর একটু নিচু দিয়েই চলে গিয়েছে রেলের ব্রিজ। ওই ব্রিজের ওপর দিয়ে রেলে চেপেও মালবাজার যাওয়া যায়। সবাই মিলে হেঁটে ব্রিজের ওপার থেকে বেরিয়ে আসা গেল। গোগলের ইচ্ছে করছিল আরও কয়েকবার ব্রিজের ওপর দিয়ে দৌড়ে ছুটে এপার ওপার করে, কিন্তু সন্ধ্যা ঘনিয়ে আসছে দেখে ছোট মামা তাড়া দিলেন। চারপাশেই পাহাড় আর গভীর জঙ্গল, বেশিক্ষণ সেখানে থাকা উচিত নয়। আশেপাশের জঙ্গলে নাকি বাঘ আছে। অথচ গোগল দেখছে কালিম্পং আর ম্যালের দিক থেকে প্রায় গাড়ি আসছে অথবা যাচ্ছে। তাছাড়া গরিব পাহাড়ি মেয়ে আর পুরুষ মজুরেরা এখনো দিব্যি পাহাড়ের ওপরে দল বেঁধে হেঁটে চলেছে। তারা অনেকে আবার গানও করছিল। আসল বেড়ানো শুরু হলো তার পরদিন থেকে। সেই হিসেবে প্রথম দিনে বেড়ানোটা কিছুই নয়, গাড়ির অভাব ছিল না। পরের দিনের বেড়ানোর প্রোগ্রামটা ঠিক করলেন ছোট মামিমা। তার এক দিদির বাড়ি জলপাইগুড়ি শহরে। যে কোনো জায়গায় বেড়াতে যাবার আগে গোড়ায় আত্মীয়দের সঙ্গে দেখা করা দরকার। ছোট মামার পক্ষে যাওয়া সম্ভব হলো না। গোগলরা ভোরবেলায় বেরিয়ে পড়ল। সময় লাগলো ঘণ্টাখানেকের মতো। ছোট মামিমার দিদির বাড়ি পৌঁছতেই সেখানে যেন নিমন্ত্রণ বাড়ির মতো উৎসব লেগে গেল। সকলেই খুব খুশি। ছোট মামিমার দিদির দুই ছেলের একজন গোগলের থেকে বড়। সে তো গোগলকে ছাড়তেই চায় না। বাড়ির বড়রাও গোগলকে দেখে ও পেয়ে খুশি। তারাও গোগলের অনেক কাহিনী শুনেছেন। গোগলকে নিয়ে ছোট মামিমার দিদির বড় ছেলে শুভ আর ছোট দিব্য গাড়ি করে জলপাইগুড়ি শহর ঘুরিয়ে বেরিয়ে দেখালো। শহরের প্রায় মাঝখান দিয়েই চলে গিয়েছে করলা নদী। ছোট নদী, দেখতে খুবই সুন্দর। কিন্তু শুভ বলল, এই করলা নদীতেই কয়েক বছর আগে এমন বন্যা হয়েছিল, গোটা জলপাইগুড়ি শহরটাই নাকি তার নিচে চলে গিয়েছিল। গোগল তো আতঙ্কে হাঁ। শহরটাই যদি জলের নিচে চলে যায় তবে লোক বাঁচল কেমন করে? শুভ বলল, বহু লোক মরে গেছিল। সবাই বলে গভর্নমেন্ট যত লোক মরেছে বলে হিসেব দিয়েছিল, তার থেকেও নাকি অনেক বেশি লোক মারা গেছিল। গোগল জিজ্ঞেস করল, তাহলে তোমরা বাঁচলে কেমন করে? শুভ বলল, আমাদের বাড়িটা তো তেতলা, আমরা তার ওপরে উঠে গেছিলাম। সেখান অবধি জল পৌঁছতে পারিনি। কিন্তু একতলা বাড়ি প্রায় সবই ডুবে গেছিল, আর যাদের টিনের বাড়ি তাদের তো কথাই নেই, সেসব বাড়িও ডুবে গেছিল। সব থেকে আশ্চর্যের কথা, করলা নদীতে যে বন্যা হতে পারে এটা কেউ ভাবেইনি। কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছিল, তারপরে ঠিক কখন থেকে যে এদিকে করলা নদীর জল বাড়তে আরম্ভ করেছিল কেউ খেয়ালই করেনি। যখন নদীর পাড় ছাপিয়ে জল শহরের মধ্যে ঢুকতে আরম্ভ করেছে তখন সকলের টনক নড়েছে। তখন যে যেদিকে পেরেছে পালিয়ে বাঁচবার চেষ্টা করেছে, এমনকি হাসপাতালে ডুবে গেছিল। গোগল জিজ্ঞেস করলো, নিশ্চয়ই তাহলে অনেক ছোট ছোট ছেলে মেয়ে মারা গেছিল? তা তো গেছিলই। বন্যার জলের যে কি তোড় তা না দেখলে বোঝা যায় না। সাঁতার জানলেও বন্যার জলের সঙ্গে লড়াই করা যায় না। তাছাড়া গরু, মোষ, ছাগল, কুকুর, বিড়াল কত যে মরেছিল তার কোনো হিসাবই নেই। গোগল শুনছিল আর ওর চোখের সামনে সেই ভয়ঙ্কর দৃশ্য যেন ভেসে উঠছিল। আর এখন শীতের সময় এই শান্ত ছোট করলা নদীকে দেখে বোঝাই যায় না তার চেহারা এরকম ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। শুভ তার কারণটাও জানিয়ে দিল। করলা নদীর উঁচু বাঁধ ভেঙে তিস্তার জল ঢুকে পড়েছিল। জলপাইগুড়ি শহরে বেড়াতে বেড়াতে আর একটা জিনিস দেখে গোগল খুশিতে ঝলমলিয়ে উঠল। ওর এক সময় হঠাৎ চোখে পড়ল নীল আকাশের গায়ে বরফ ঢাকা পাহাড়ের ঝকঝকে চূড়া জেগে আছে। শুভ বলল, ওটা হলো কাঞ্চনজঙ্ঘা। শরৎকাল থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। যতদিন আকাশ পরিষ্কার থাকে ততদিনই দেখা যায়। গোগল এর আগে যখন দার্জিলিং গিয়েছিল সে সময় কাঞ্চনজঙ্ঘা ভালো করে দেখা যায়নি।
মে মাসে আকাশ প্রায়ই মেঘে ঢাকা থাকে। পাহাড়ের ওপরে তখন কুয়াশাও বেশি। হঠাৎ মেঘ কেটে গেলে এক পলকের জন্য কাঞ্চনজঙ্ঘা দেখা যেত। আর এখন জলপাইগুড়ি শহরের যেখানেই যাওয়া যাক, উত্তর পশ্চিম কোণের দিকে তাকালেই কাঞ্চনজঙ্ঘা চোখে পড়ছে। রোদের সঙ্গে তার রঙও বদলে যাচ্ছে। জলপাইগুড়িতে সারাদিন কাটিয়ে সন্ধ্যার পরেই আবার শিলিগুড়ি ফিরে আসা হলো। কিন্তু ছোট মামার সব ব্যবস্থা পাকা। কোথায় কবে বেড়াতে যাওয়া হবে সেসব তিনি পুরো ছকে রেখেছেন। সেই ব্যবস্থা অনুযায়ী শিলিগুড়িতে তরাইয়ের জঙ্গলে আর চা বাগানে অনেক জায়গা বেড়ানো হলো। তার মধ্যে ফাঁসি দেওয়া নকশালবাড়ি থেকে শুরু করে নেপালের সীমান্ত পর্যন্ত কোনো জায়গা বাদ গেল না। শীতের জন্য পাহাড়ে ওঠা হবে না এরকম ঠিক থাকলেও মিরিক পাহাড় পর্যন্ত ওঠা হয়েছিল। তবে সেখানে থাকা হয়নি। উঠে ঘুরে বেরিয়ে দেখেই আবার নেমে আসতে হয়েছিল। এ তো গেল শিলিগুড়ির আশেপাশে অর্থাৎ দার্জিলিং জেলার পাহাড়ের নিচে ঘুরে বেড়ানো। তার মধ্যে গুগলের সব থেকে ভালো লাগলো বালাসন নদীর ওপর একটা কাঠের ব্রিজের ওপর দাঁড়িয়ে কার্শিয়াং পাহাড়ি শহরকে দেখতে। মনে হচ্ছিল সোজা হেঁটে চলে গেলেই কার্শিয়াংয়ে পৌঁছে যাওয়া যাবে। ও কথাটা ছোট মামাকে বলতেই তিনি হেসে বললেন, তুমি যত সহজ ভাবছো ব্যাপারটা মোটেই তা নয়। প্রথম কথা, এখান থেকে যত কাছে দেখছো কার্শিয়াং তার থেকে অনেক দূরে। আর তুমি হেঁটে যেতে গেলে জোকের দল ছেঁকে ধরে, তোমার সারা গায়ের রক্ত শুষে নেবে। এসব জায়গায় ঘাসের ডগা থেকে গাছের মাথা পর্যন্ত জোক ছেয়ে আছে। তবে হ্যাঁ, গরিব পাহাড়ি মানুষরা অনেক সময় হেঁটেই পাহাড়ে উঠে যায়। তারা সংক্ষিপ্ত রাস্তা জানে, যাকে তারা বলে চোর বাটো। জোকের আক্রমণ বাঁচিয়ে একমাত্র তারাই ওই পথে চলতে পারে। তারপরে বেড়াতে যাওয়া হলো জলপাইগুড়ির নানা চা বাগানে ও জঙ্গলে। ছোট বাবা সবসময় সঙ্গে না থাকলেও গোগলদের জন্য নানা জায়গায় থাকবার জন্য বাংলোর ব্যবস্থা করে রেখেছিলেন। সেসব বাংলোর রাজকীয় ব্যবস্থা, যেমন সুন্দর ঘর বিছানা আর খাবারের আয়োজনও তেমনি। চা বাগান সম্পর্কে গোগলের কোনো ধারণাই ছিল না। এক একটা বিশাল চা বাগান, আর চা গাছগুলোর কোনোটার বয়স নাকি 50 থেকে 100 বছর। ছোট ছোট গাছগুলির বয়স এত কি করে হতে পারে গোগলের মাথায় ঢুকলো না। ছোট ছোট গাছগুলোর গোড়া বেশ মোটা আর শক্ত। অধিকাংশ পাহাড়ি মেয়েরাই পিঠে এক ধরনের লম্বা ঝুড়ি ঝুলিয়ে চা পাতা তোলে। তাও নাকি আবার চা গাছের ডগার কচি পাতা আর কুঁড়ি তোলা হয়। বড় পাতাগুলো কোনো কাজেই লাগে না। মালবাজারের চারপাশে প্রচুর চা বাগান। তবে এদিকে জঙ্গল খুব বেশি। মেটেলি নামে একটা জায়গা গোগলের খুবই ভালো লাগলো। সেখানে ফরেস্ট ডিপার্টমেন্টের এক ভদ্রলোকের সঙ্গে গোগলের বেশ ভাব জমে গেল। তিনি বাংলার টিলার ওপর দাঁড়িয়ে উপরের চালসা ফরেস্ট দেখিয়ে বললেন, এই জঙ্গল চলে গেছে আসাম পর্যন্ত। জঙ্গলের ভেতর দিয়ে যাবার রাস্তা আছে, গাড়ি যায়। তবে এই জঙ্গলে হাতির উৎপাত খুব বেশি। প্রায়ই তারা দল বেঁধে এসে লোকের মাঠের ফসল খেয়ে চলে যায়। আর খ্যাপা হাতি হলে তো কথাই নেই, সে মানুষ মেরে ঘর বাড়ি ভেঙে একেবারে তছনছ করে দেয়। ইংরেজিতে খ্যাপা হাতিকে বলে আউট হল, আর এখানকার লোকেরা বলে হটাবাহাব। তুমি কলকাতার হাতি শিকারী চঞ্চল সরকারের নাম শুনেছ? গোগল বলল, হ্যাঁ, তাকে চিনি। আমি তাদের বাড়িও গেছি আর অনেক হাতির দাঁত দেখেছি। ফরেস্ট ডিপার্টমেন্টের ভদ্রলোক বললেন, উনি এখানে এসে দুবার দুটো পাগলা হাতিকে মেরেছিলেন। গোগলের মনে পড়ে গেল হলংয়ের সেই পাগলা হাতির কথা। ওর মনটা খারাপ হয়ে গেল। বলল, মারতে হলো কেন? ওরা তো ভয়েই পালিয়ে যেত। ভদ্রলোক হেসে বললেন, সত্যিকারের পাগলা হাতি ভয়ঙ্কর হয়ে ওঠে। এমনিতে তাদের মারবার অর্ডার গভর্নমেন্ট দেয় না, কিন্তু যখন তারা মানুষ মারতে আরম্ভ করে তখন আর না মেরে কোনো উপায় থাকে না। দুটো হাতি কম করে 8-10 জন ছেলে মেয়ে আর বুড়োকে মেরে ফেলেছিল। হাতির থেকে মানুষের জীবনের দাম বেশি, এটা নিশ্চয়ই মানো। গোগল মাথা ঝাঁকালো। তা না মেনে কোনো উপায় নেই। ভদ্রলোক আরো বললেন, তুমি কখনো বুনো কুকুরের কথা শুনেছ? গোগল অবাক হয়ে বলল, না তো। এই জঙ্গলে বুনো কুকুর আছে, তারা খুব সাংঘাতিক। সব সময় 20-25টা দল বেঁধে চলে। দেখতে অনেকটা শেয়ালের মতো, কিন্তু সরু। তারা যেখান দিয়ে যায় সেখানে মানুষ জানোয়ার যাকে পায় তাকেই খেয়ে ফেলে, আর কঙ্কালটা শুধু পড়ে থাকে। এমনকি বুনো কুকুরদের বাঘেরাও ভয় পায়, হাতিরাও তাদের এড়িয়ে চলে। শুনতে শুনতেই গোগলের গায়ে কাঁটা দিয়ে উঠল।
এমন ভয়ঙ্কর হিংস্র প্রাণীর কথা সে কখনো শোনেনি। অবাক হয়ে জিজ্ঞেস করলে, তারা বাঘকেও খেয়ে ফেলে? হ্যাঁ, বাঘকেও খেয়ে ফেলে। তারা একসঙ্গে সবাই ঝাঁপিয়ে পড়ে আর ফালা ফালা করে মাংস খেয়ে কেবল কঙ্কালটা ফেলে যায়। একমাত্র গাছে উঠে পড়তে পারলেই তাদের হাত থেকে রেহাই পাওয়া যায়। তারা গাছে উঠতে পারে না। গোগল যেন একটু স্বস্তি পেল। তবু যাই হোক, সেই ভয়ঙ্কর প্রাণীদের হাত থেকে বাঁচবার একটা উপায় তবু আছে। মনে মনে ভেবে রাখলো কথাটা সবাইকে জানিয়ে দিতে হবে। এভাবে বেরিয়েই 10 দিন কেটে গেল। ইতিমধ্যে ছোট বাবা শিলিগুড়ির কয়েকজন বন্ধুর সঙ্গে আলাপ হয়ে গিয়েছিল। তাদের মধ্যে বিশেষ করে দুজন গোগলদের সঙ্গে 2-1 দিন আশেপাশে বেড়াতেও গিয়েছেন। গোগল কারোরই ভালো নাম জানে না। দুজনেই ছোট মামার বয়সী, একজন মন্টু মামা আর একজন দীপু মামা। ছোট মামা তাদের মন্টু আর দীপু বলেই ডাকেন। মন্টু মামা বললেন, শিলিগুড়ি থেকে কাছেই বৈকুণ্ঠপুরের জঙ্গলের নিচে তিস্তার ধারে আমাদের চেনাশোনা একজন নেপালি ভদ্রলোক আছেন। তার বাড়িতে 2-1 দিন বেড়াতে গেলে ভালো লাগবে। ছোট মামা বললেন, তুমি নওরং সিংয়ের কথা বলছো? তাকে তো আমি চিনি। তার একটা বড় ট্রাক আছে। সেই ট্রাকে করে রজনীগন্ধা ফুলের লাল লাল বীজ, নানা রকম ক্যাকটাস আর অর্কিড কলকাতায় সাপ্লাই যায়। এই তো 2 দিন আগেই তার বড় ছেলে ট্রাক ভর্তি মাল নিয়ে কলকাতায় গেল। মন্টু মামা বললেন, তুমি তো সবাইকেই চিনবে। যাদেরই গাড়ি আছে তাদের সকলকেই তোমার কাছে আসতে হয়। তবে সে আমাদের পুরনো চেনা বন্ধু। ছোট মামা একটু লজ্জা পেয়ে হেসে বললেন, তোমরা এখানকার লোক, তোমাদের সঙ্গে তো নিশ্চয়ই পরিচয় থাকবে। লোকটি খুবই বড় লোক, কিন্তু একটুও অহংকার নেই। আমাকে কয়েকবার তার তিস্তার ধারে বাড়িতে যাবার নিমন্ত্রণ করেছে। দীপু মামা বললেন, তাহলে চলো, সেখানে 2-1 দিন বেরিয়ে আসি। তোমার দিদি আর জামাইবাবুরও ভালোই লাগবে, আর গোগলের আশা করি ভালো লাগবে। মন্টু মামা বললেন, নওরং সিংয়ের বাড়িতে একটা হরিণ আর একটা ময়ূর আছে। আমি আর দীপু তিস্তায় মাছ ধরবার জন্য ছিপ নিয়ে যাব। আমরা গেলে নওরং সিং খুব খুশি হবে। গোগল তো এক পায়ে খাড়া। তৎক্ষণাৎ আলোচনা হয়ে গেল। ছোট মামিমা বৈকুণ্ঠপুর জঙ্গলের নিচে পাহাড় থেকে নেমে তিস্তার ধারে মুমনিকে নিয়ে যেতে পারবেন না। সেখানে গিয়ে মুমনির শরীর খারাপ হয়ে পড়লে মুশকিল হয়ে যাবে। তাই ঠিক হলো ছোট মামিমা মুমনিকে নিয়ে বাড়িতেই থাকবেন, বাকি সবাই যাবে। মন্টু মামা বললেন, বৈকুণ্ঠপুরে রিজার্ভ ফরেস্ট ঢুকতে হলে পারমিশন দরকার। আমি আজই গিয়ে পারমিশন করিয়ে নিচ্ছি। কাল সকালেই আমরা বেরিয়ে পড়ব। এ পুলু, তোমাকে আমাদের সঙ্গে যেতে হবে। তুমি অফিসে আজই গিয়ে অন্তত 2 দিনের ছুটির ব্যবস্থা করে ফেলো। যেমন কথা তেমনি কাজ। পরের দিন সকাল 7টায় মন্টু মামা আর দীপু মামা একটা জিপ নিয়ে এসে হাজির। গোগলরাও তৈরি হয়েই ছিল। বেরিয়ে পড়তে দেরি হলো না। মন্টু মামা নিজেই জিপের স্টিয়ারিংয়ে। গোগলকে সঙ্গে নিয়ে দীপু মামাও সামনে বসলেন, কারণ জঙ্গলের ভিতরে পথ নাকি তাঁরই ঠিক চেনা আছে। মন্টু মামা পথ ঠিক করতে পারেন না, আর জঙ্গলে একবার পথ হারালে কেবল গোলক ধাঁধায় ঘুরে মরতে হয়। পিছনে বসলেন ছোট মামা, মা আর বাবা। পিছনে বসলেও তাদের বাইরের দৃশ্য দেখবার কোনো অসুবিধে ছিল না। পিছন দিকটা খোলাই ছিল। শীতের হাওয়ার জন্য সামনের কাচ বন্ধ থাকলেও সবকিছুই দেখা যায়। জিপ প্রথমেই ছুটল সেভক ব্রিজের রাস্তার দিকে। শহর ছাড়িয়ে যাবার পরই ডান দিকে জঙ্গল দেখা গেল। রাস্তা থেকে গাড়ি নিয়ে জঙ্গলে ঢোকবার কোনো উপায় নেই। বড় বড় শালবল্লা দিয়ে শক্ত বেড়া করা আছে। একমাত্র মানুষই তা ডিঙিয়ে ঢুকতে পারে। বনের শুকনো ডালপালা পাতা কুড়াবার জন্য গরিব মেয়ে আর ছোট মেয়েরা বেড়া ডিঙিয়ে কাছে পিঠেই ঘুরছিল। জঙ্গলের রাস্তার ধারে মাঝে মাঝে চোখ পড়ছিল মিলিটারি ছোটখাটো ব্যারাক আর তাঁবু। গোগলের হিসাব নেই কত মাইল চলার পরে মন্টু মামা গাড়ির স্পিড কমিয়ে রাস্তার ডান দিকে ঘুরে গিয়ে থেমে গেলেন। যেখানে থামলেন সেখানেই জঙ্গলে ঢোকবার গেট। চওড়া গেট, লরি ট্রাকও ঢুকতে পারে। দুদিকে বড় বড় মোটা শালের জবরদস্ত খুঁটি, বলতে গেলে স্তম্ভ বিশেষ। 2 খুঁটির সঙ্গে মোটা আর ভারী লোহার রড। সেই রড আবার খুঁটির গায়ের সঙ্গে লোহার শিকল দিয়ে বাঁধা, আর সেই লোহার শিকলের সঙ্গে লাগানো আছে মস্ত বড় 2টো তালা। খুলে না দিলে কোনো গাড়ির পক্ষেই ভেতরে ঢোকা সম্ভব নয়। লোহার রডে ধাক্কা খেয়েই গাড়ির মুখ ভেঙে যাবে। মন্টু মামা সেখানে গাড়ি দাঁড় করিয়েই নেমে গেলেন। গোগল পিছন ফিরে দেখল রাস্তার ওপারে ছোট সবুজ গেটওয়ালা একটা বাংলো বাড়ি আর বাগান। দীপু মামা গোগলকে বললেন, ওটা হলো ফরেস্ট অফিস। ওখানে ফরেস্ট অফিসার আর রেঞ্জার থাকেন, ফরেস্ট গার্ডরাও থাকে। মন্টু গিয়ে পারমিশনটা দেখালে
তবেই ফরেস্ট গার্ড চাবি নিয়ে এসে গেট খুলে দেবে। গোগল জিজ্ঞেস করলো, যে কেউ চাইলেই কি পারমিশন পেতে পারে? দীপু মামা বললেন, তাই কখনো পায়? বনের ঠিকাদার যারা, মানে যারা গাছ কাটবার ইজারা নেয়, তাদের গাড়ি ঢুকতে পারে। শিকারি ছাড়া এমনিতে আর কে বনে জঙ্গলে ঢুকবে? কিন্তু বন্দুক নিয়ে শিকারীদের এসব জঙ্গলে একদম ঢুকতে দেওয়া হয় না, কারণ পশু মারা একেবারে নিষেধ। নিহাত মানুষকে কেউ বাঘ অথবা মানুষ মেরে ফেলেছে এমন কোনো হাতি ছাড়া বনের মধ্যে কারোকেই শিকার করতে দেওয়া হয় না। এমনকি ঠিকাদারদের গাড়িও সার্চ করে দেখা হয় কেউ লুকিয়ে বন্দুক নিয়ে যাচ্ছে কিনা। বন্দুক দেখতে পেলে তাদের জঙ্গলে ঢুকেই বন্ধ করে দেবে। গোগল জিজ্ঞেস করলো, তাহলে আমাদের গাড়িও সার্চ করবে? দীপু মামা হেসে বললেন, না, আমরা তো শিকার করতে বেরোইনি, বন্দুকও নিইনি, তবুও সার্চ করবার কথা। কিন্তু ফরেস্ট অফিসার আর রেঞ্জার আমাদের চেনা, ওরা জানেন আমরা কখনো লুকিয়ে বন্দুক নিয়ে ঢুকবো না। আর তিস্তা নদীতে তুমি যত খুশি মাছ ধরো, কেউ কিছু বলবে না। গোগলের মাছ ধরার কথা মনে পড়তেই জিজ্ঞেস করলো, আপনি আর মন্টু মামা মাছ ধরবেন বলেছিলেন, আপনাদের ছিপ কোথায়? দীপু মামা জিপের মাথার ওপরে আঙুল তুলে দেখালেন। গোগল দেখলো দুটো ছিপ জিপের মাথায় লোহার ফ্রেমে গোজা। তার শেষ দিক জিপের বাইরে বেরিয়ে গিয়েছে। আশ্চর্য, ও এতক্ষণ ছিপ দুটো লক্ষ্যই করেনি। গোগলের ছিপ দেখার অবসরেই মন্টু মামা এসে জিপে তার জায়গায় বসলেন। একজন খাকি হাফ প্যান্ট আর খাকি রঙের ফুল হাতা মোটা উলের সোয়েটার গায়ে লোক গেটের দিকে এগিয়ে এলো। হাতে তার বড় লোহার আংটায় ঝোলানো চাবির ছড়া। সে গেটের কাছে গিয়ে লোহার রডের সঙ্গে শিকলে বাঁধা তালা দুটো খুলে দিল। তারপর লোহার রড দুটো ঠেলে দিতেই সরে গেল, আর গেট খুলে গেল। মন্টু মামা গাড়ি স্টার্ট দিয়ে রেখেছিলেন। গেট খোলা মাত্র স্টিয়ারিং ঘুরিয়ে জঙ্গলের ভিতর ঢুকে গেলেন। সামনে শক্ত মাটির রাস্তা, একটু চওড়া, গাছও কম। বড় বড় শাল, সেগুন, অর্জুনের ফাঁকে ফাঁকে রোদ এসে পড়েছে। কিন্তু মাটির রাস্তাটা এখনো শিশিরে ভেজা। জিপ যতই এগিয়ে চলল, জঙ্গল ততই গভীর হতে লাগলো। সকালের রোদ আর তেমন ভালো করে দেখা যাচ্ছে না, কোনো ফাঁকে একটু দেখা দিয়েই মিলিয়ে যাচ্ছে। তারপরেই যেন সন্ধ্যাবেলার মতো ঘন ছায়ায় নিবিড় হয়ে আসছে, আর জিপের শব্দ ছাপিয়ে ঝিঝির ডাক শোনা যাচ্ছে। বনের গভীরে ঢুকে রাস্তা অনেকটা সরু হয়ে এসেছে, আরও দু একটা নতুন পথও দেখা যাচ্ছে। দীপু মামা ডিরেকশন দিচ্ছেন কোন পথে যেতে হবে। মন্টু মামা সেই মতো চালিয়ে যাচ্ছেন। মাঝে মাঝে এক একটা পথ এত সরু, তার ভিতর দিয়ে জিপ যাবার যেন কোনো উপায়ই নেই। কিন্তু দীপু মামার নির্দেশ মতো মন্টু মামা সে পথেই ঠিক গাড়ি চালিয়ে দিচ্ছেন। শিশিরে ভেজা গাছের পাতার ঝাপটা লাগছে সামনের কাছে, বৃষ্টির ছাট লাগার মতো ভিজে যাচ্ছে। এমনকি ছোট ডালপালার ঝাপটায় গোগলদের গায়েও শিশিরের ফোঁটা বৃষ্টির মতো লাগছে। আর বিরাট বিরাট মাকড়সার জাল ঝুলছে সামনে, জিপের কাচের গায়ে জড়িয়ে যাচ্ছে। জঙ্গলে যে এত মাকড়সার জাল হয় গোগল কখনো দেখেনি। গোগলের কৌতূহল আসলে অন্যদিকে। বনের ঘাসে পাশের খুপসি ঝাড়ের অন্ধকারে বড় বড় চোখ ঘুরিয়ে দেখছে, যদি কোনো পশু হঠাৎ সামনে এসে পড়ে বা দেখতে পাওয়া যায়। ও যখন এরকম দেখছে তখন হঠাৎ কক কক শব্দে গাছের ডালে পাতায় ঝাপটা দিয়ে কি যেন একটা উড়ে গেল। গোগল চমকে উঠে দীপু মামার কোলের উপর হাত রাখল। দীপু মামা হেসে বললেন, ভয় নেই, ওটা একটা বন মোরগ। আমাদের জিপের শব্দে ভয় পেয়ে ছুটে পালাল। গোগল লজ্জা পেয়ে গেল। হলঙে ও চোখের সামনেই এরকম বন মোরগকে এক গাছ থেকে আরেক গাছে উড়ে পালাতে দেখেছে। তবু জিজ্ঞেস করল, আচ্ছা, এ সময় কোনো পশু দেখা যায় না? দীপু মামা বললেন, দেখা যেতেও পারে, ঠিক করে কিছু বলা যায় না। তবে দিনের বেলায় বেশিরভাগ পশুরাই তাদের বিশেষ বিশেষ জায়গায় লুকিয়ে থাকে। তাছাড়া আমাদের জিপের শব্দ তারা অনেক দূর থেকেই শুনতে পাচ্ছে, আর সাবধান হয়ে অন্যদিকে পালিয়ে যাচ্ছে। তবু হয়তো এখনই তোমার চোখের সামনে বুনো হাতির দল এসে পড়তে পারে। গোগলের মনে উত্তেজনা বাড়ল। ওর চোখ দুটো আরো বড়, আরো তীক্ষ্ণ হয়ে উঠল। জিজ্ঞেস করল,
যদি সত্যি এসে পড়ে তাহলে কি হবে? দীপুমা হেসে বললেন, কি আর হবে, সবটাই হাতের মেজাজ মর্জি। তাদের যদি সন্দেহ হয় আমরা তাদের কোনো ক্ষতি করতে এসেছি, তাহলে তেড়ে আসতে পারে। এলে খুবই বিপদের কথা। তবে হাতি সব বোঝে, নেহাত পাগলা না হলে তারা আস্তে আস্তে সরে যায়। পিছন থেকে ছোট মামা বলে উঠলেন, দোহাই ভাই দীপু, তোমার ওসব গল্প থামাও। সত্যি যদি হাতির দল সামনে পড়ে তাহলে আমি গেছি। মন্টু মামা এবং সবাই হেসে উঠলেন। মা বললেন, সত্যি বড় ভয়ের কথা। দীপু মামা বললেন, তাহলে দিদি আপনি মনে মনে গণেশ গণেশ জপ করতে থাকুন। এখানকার লোকেরা জঙ্গলে হাতি দেখলেই গণেশের নাম নেয়। এ সময় জিপ একটা জলার কাঠে সাঁকোর ওপর দিয়ে পার হচ্ছিল। এরকম আরও 2-3টি জলার সাঁকো আগেই পেরিয়ে আসা হয়েছে। সাঁকোটা পেরিয়েই মন্টু মামা জিপ থামিয়ে দিলেন। বললেন, দেখো গোগল, জলার পাশের ভেজা মাটিতে বেশ কয়েকটা হাতির পায়ের ছাপ রয়েছে। দেখেই বোঝা যাচ্ছে তারা একটু আগেই এখান দিয়ে ডান দিকের জঙ্গলে চলে গেছে। গোগল দীপু মামা কোলের উপর দিয়ে ঝুঁকে দেখল ভেজা মাটিতে হাতির পায়ের ছাপ। মা আর বাবাও পিছন থেকে মুখ বের করে দেখলেন। কেবল ছোট মামা বললেন, দাঁড়াবার দরকার কি, লাফিয়ে চলো। কিছুই বলা যায় না, গণেশের দল হয়তো আশেপাশেই রয়েছে। আবার সবাই হেসে উঠলেন। ছোট মামার ভয় দেখে গোগলও মনে মনে হাসল। মন্টু মামা জিপ চালিয়ে দিলেন। প্রায় ঘন্টাখানেক কিংবা কিছু বেশি সময়ের পর জিপটা এসে দাঁড়ালো বেশ একটা উঁচু জায়গায়। আশেপাশে বেশ খানিকটা ফাঁকা। 3 দিক ঘিরে আছে জঙ্গল। আর একদিকে দেখা গেল দূরে নিচে তিস্তা নদী। নদীর বিশাল লম্বা তীরে ফসলের মাঠ। 2-একটা কাঠের বাড়ির উঁচু মাথা উঁকি দিয়ে আছে। তিস্তার ওপারেও জঙ্গল আর পাহাড়। মন্টু মামা বললেন, এখানেই আমাদের নামতে হবে। দীপু মামা গোগলকে নিয়ে নেমে পড়লেন। গাড়ির ভিতরের থেকে বাইরে শীত আর ভেজা ভাবটা বেশি। দীপু মামা পিছন দিকে গিয়ে জিপের গোটানো পাদানিটা ছিটকিনি খুলে নামিয়ে দিলেন। মা, বাবা আর ছোট মামা নেমে এলেন। ছোট মামা বললেন, গাড়ি এখানেই থাকবে, কেউ নিয়ে যাবে না? মন্টু মামা বললেন, আজ পর্যন্ত যতবার এসেছি গাড়ি এখানেই থেকেছে, কেউ নেয়নি। তাছাড়া গাড়ি তো আর যাবে না, এবার আমাদের নিচে নামতে হবে। দীপু মামা ইতিমধ্যে জিপের মাথায় গোঁজা ছিপ দুটো টেনে নামালেন। সব মিলিয়ে 2-3টে ব্যাগে সকলের জামা কাপড় ছিল। মন্টু মামা 2টো ব্যাগ হাতে নিলেন। ছোট মামা নিলেন একটা। দীপু মামা বললেন, পুলু, তুমি দিদি আর সমীরেশদার সঙ্গে আমাদের পেছনে পেছনে এসো। তিনি গোগলের একটা হাত চেপে ধরলেন। খানিকটা এগিয়েই দেখা গেল শুকনো ঝর্ণার মতো একটা পথ নিচে নেমে গিয়েছে। বড় বড় পাথরের চাংড়া আর চাই, কাঁকড় আর ভেজা মাটির সরু পথ, দুপাশে জঙ্গল। মন্টু মামা আগেই বললেন, সবাই সাবধানে এসো, পাথরে ঠক্কর খেয়ে বা পা পিছলে পড়ে যেও না। কথাটা ঠিকই। দেখলে মনে হয় এক দৌড়েই নেমে যাওয়া যায়, তা মোটেই নয়। রীতিমতো সাবধানে পা ফেলতে হচ্ছে। মা, বাবা, ছোট মামার সঙ্গে গোগলও কয়েকবার হোঁচট খেল। বলতে গেলে বেশ উঁচু পাহাড়ি টিলা থেকে নেমে সমতলে এসে দাঁড়াতেই দেখা গেল পথ মোটেই সোজা নয়, বেশ আঁকা বাঁকা। কাদামাটি আর ক্ষেতের মাঝখান দিয়ে সরু আলপথ চলে গিয়েছে। শুধু তাই নয়, মাঝে পড়ল 2টো ছোট খাল। তিস্তার জল এইসব খালের ভিতর দিয়ে এসেছে। তার উপর সাঁকো বলতে লম্বা চওড়া একটা শালকাঠ। দুপাশে ধরবার কিচ্ছু নেই। মা তো প্রথমেই বলে বসলেন, আমি এর ওপর দিয়ে পার হতে পারবো না, জলে পড়ে যাব। বাবা বললেন, তুমি স্যান্ডেল খুলে হাতে নাও আর আমার হাত ধরো। পেছনে পেছনে খুব সাবধানে এক পা করে এসো, ঠিক পার হয়ে যাব। মা খুব ভরসা না পেলেও তাই করলেন। বাবা মাকে ঠিক পার করে নিয়ে গেলেন। ভাগ্যিস গোগল ক্যাম্বিসের জুতো পরে এসেছিল। ও দীপু মামার আগে আগে ব্যালেন্স রেখে ঠিক পার হয়ে গেল। ছোট মামা তো একেবারে নিচু হয়ে শালকাঠে হাত দিয়ে পার হলেন, যাকে বলে 4 হাত পা দিয়ে।
তা দেখেও সকলেই হেসে উঠলেন। ছোট মামা বললেন, এখন সবাই খুব হাসছো, আর যদি জলে পড়ে যেতাম? কে জানতো নওরং সিংয়ের বাড়িতে আসতে হলে এত ঝামেলা পোহাতে হবে। মমতা আর মুন্নি এলে আমাকে ফিরেই যেতে হতো। মন্টু মামা বললেন, যাক, এসে যখন পড়েছো তখন আর ওসব ভেবে লাভ নেই, এখন আমরা নিরাপদ। গোগলের চোখে প্রথমেই পড়ল একটি চালা ঘর। ঘরের দরজার কাছে রোদে বসে এক বৃদ্ধ হুঁকো টানছে। কাছেই বাঁধা রয়েছে একটি মহিষ। সে তার খাবার খেতে খেতে গোগলদের দিকে তাকিয়ে ফোঁস করে একটা শব্দ করল। বৃদ্ধ ওদের দিকে তাকিয়ে দেখল, কিন্তু কোনো কথা বলল না। গোগলরা চালাবাড়িটা পেরোতেই বড় বড় ঘাসের মতো কিছু জঙ্গলের ফাঁকে প্রায় ওরই বয়সী একটি ছেলেকে দেখা গেল। হাফ প্যান্টের ওপর ওর মাপের থেকে বড় একটা গরম ফুলাতা ছাই রঙের সোয়েটার, মাথার চুল রুখু, কালো ঝকঝকে অবাক চোখে গোগলদের দেখছিল। তারপরেই হঠাৎ পিছন ফিরে দৌড় লাগালো। মন্টু মামা বললেন, নওরং সিংয়ের ছোট ছেলে লিম্বু। গোগলের চোখে পড়েছে তখন সামান্য দূরে। ডান দিকে উঁচু একটা কাঠের বাড়ি, মাথার ওপরে কালো রং করা টিনের চালা, মাথার ওপরে একটা ত্রিশূল। ওরা আরো কয়েক পা এগোতেই বেশ লম্বা চওড়া একজন ব্যস্তভাবে এগিয়ে এলেন। বয়সটা তার মন্টু মামাদের থেকে একটু বড় হতে পারে। কোচকানো প্রায় ময়লা এক চোস্ত পায়জামা আর গায়ে কোটের ভিতর গেঞ্জি দেখা যাচ্ছে। মাথায় নেপালি টুপি। তার চোখ, নাক, মুখ দেখলেও সেই রকমই মনে হয়। গোগলদের দেখে তার মুখে খুশির হাসি ফুটে উঠল, আর মন্টু মামার হাত চেপে ধরে বেশ পরিষ্কার বাংলায় বললেন, আরে মন্টু ভাই, তুমি এসো 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 দীপু ভাই। মন্টু মামা বললেন, বাকিদের তুমি বোধহয় চিনতে পারছো না নওরং দাদা, ইনি। মন্টু মামার কথা শেষ হবার আগেই নওরং সিং ছোট মামার দিকে এগিয়ে কপালে দুহাত ঠেকিয়ে বললেন, ব্যানার্জি সাহেব এসেছেন, আমার বহুত ভাগ্য, বড় খুশি লাগছে। ছোট মামা নমস্কার করেও হাত বাড়িয়ে নওরং সিংয়ের হাত ধরলেন। বললেন, হ্যাঁ এসেই পড়লাম, ইনি আমার দিদি আর জামাইবাবু সমীরেশদা। নওরং সিং যেন ছেলে মানুষের মতো খুশি হয়ে কপালে বারবার হাত ঠেকিয়ে বললেন, ও হো, সত্যি আমার বড় ভাগ্য, আসুন আসুন। দীপু মামা বললেন, আর এই হলো গোগল, দিদির ছেলে। নওরং সিং দুহাতে গোগলকে জড়িয়ে ধরে বললেন, এসো বাবা এসো, বলে জড়িয়ে ধরেই বাড়ির দিকে এগোতে এগোতে বোধহয় নেপালি ভাষায় কিছু চিৎকার করে বললেন। গোগলরা বাড়ির সামনে এসে দাঁড়ালো। দোতলা কাঠের বাড়ি, মোটা শালের খুঁটির উপরে দাঁড়িয়ে আছে। দোতলায় ওঠার কাঠের সিঁড়ি সামনেই, পিছনে মাটির দেয়াল আর ঘাসের চালার ঘর রয়েছে। সেদিক থেকেই দুজন মহিলা এসে দাঁড়ালেন। একজন মায়ের থেকে কিছু বড়, আর একজনের বয়স 17-18-র বেশি নয়। নওরং সিং ছোট মামা, বাবা আর মায়ের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দিলেন। একজন লিম্বুর মা, আর একজন তার বৌদি। লিম্বুর দাদা ট্রাকে মাল নিয়ে কলকাতায় গিয়েছে, সে কথা নওরং সিং জানিয়ে দিলেন। তারপরেই মহিলাদের নেপালি ভাষায় কিছু বলে সবাইকে নিয়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠলেন। বেশ বড় বড় মাথা ঢাকা লম্বা চওড়া বারান্দা, সেখানে দুটো চেয়ার, একটা আরাম কেদারা, 3 দিকই খোলা। জঙ্গল, নদী, দূরের ক্ষেত খামার আর 2-3টি মাত্র বাড়ি দেখা যাচ্ছে। ঢাকা বারান্দা না বলে এটাকে প্রায় ঘরই বলা চলে। বারান্দা থেকে ভিতরে যাওয়ার একটা দরজা, মাঝখানে করিডোর, দুপাশে ঘর রয়েছে। নওরং সিং ব্যস্ত হয়ে সেই দরজা দিয়ে ভিতরে চলে গেলেন। একটু পরেই বেরিয়ে এলেন পরিষ্কার পরিচ্ছন্ন কয়েকটা হরিণের চামড়া নিয়ে। তার মধ্যে একটা গুলবাঘের চামড়াও রয়েছে। তিনি সেগুলো কাঠের মেঝে, চেয়ারে সব জায়গায় পেতে দিতে দিতে বললেন, আমাদের তো ভালো গদি নেই, এসব আছে। বাবা বললেন, এর থেকে সুন্দর আর কি আছে, কিন্তু আপনি এত ব্যস্ত হবেন না। নওরং সিং বললেন, ব্যস্ত আবার কি ব্যানার্জি সাহেব, আপনারা এসেছেন, আজ আমার কত খুশির দিন। গোগল কখনো এরকম হরিণের চামড়ায় বসেনি। ও চামড়ার ওপর বসে একবার গড়িয়েও নিল, আর হাত দিয়ে চামড়ায় বুলিয়ে দেখল। বাকিরা সবাই বসে পড়লেন। মা একটা চামড়া ঢাকা চেয়ারে বসলেন, বললেন, আসতে একটু যা কষ্ট, কিন্তু এসে এখন খুবই ভালো লাগছে, তাই না পুলু? ছোট মামা বললেন, সত্যি চারিদিকটা কি সুন্দর। গোগল, ওই দেখ, সেবকের কাছে তিস্তার ওপর দিয়ে রেলগাড়ি যাচ্ছে।
গোগল দেখে বলল, আশ্চর্য, এখান থেকে এত দূরের সব কিছু দেখা যাচ্ছে, সেবক ব্রিজটা দেখছি না তো। ছোট মামা বললেন, ওটা আরেকটু ওপরে, ডান দিকে ঢাকা পড়ে গেছে। এইসব কথাবার্তার মধ্যেই লিম্বুর মা আর বৌদি খাবার নিয়ে এলেন। দুধ, এক ধরনের ছোট আর গোল মচমচে মুড়ি, বাড়ির তৈরি দুধের মিষ্টি ক্ষীর, তারপরে ডিম ভাজা আর চা। মোটু মামা বললেন, নওরং দাদা, তুমি কি সকালেই আমাদের সব খাইয়ে দেবে নাকি? নওরং সিং হেসে বললেন, মন্টু ভাই, গরিব হতে পারি, তা বলে সকালেই সব খাইয়ে দেবো কেন? এখন তোমরা 7 দিন থাকবে, যা পারি তাই খাও। ছোট মামা চোখ কপালে তুলে বললেন, 7 দিন? সর্বনাশ, চাকরি চলে যাবে। সবাই হেসে উঠলেন। গোগল তখন বড়দের কাছ থেকে সরে যাবার কথা ভাবছে। কোনো রকমে খেয়ে নিয়ে ও জিজ্ঞেস করল, লিম্বু কোথায়? আমি হরিণ আর ময়ূর দেখব। নরং সিং বললেন, তুমি নিচে গেলেই লিম্বুর দেখা পেয়ে যাবে, ও তোমাকে সব দেখিয়ে দেবে, তবে নদীর দিকে একদম যাবে না। বলে নিজেই চিৎকার করে লিম্বুর নাম ধরে কিছু বললেন। সিঁড়ির নিচ থেকেই লিম্বুর গলা শোনা গেল। ও কিছু বলল। গোগল এক লাফে উঠে সিঁড়ি দিয়ে নিচে নামল। দেখল লিম্বু ওর হাত থেকে ছোট দানা কিছু ছড়িয়ে দিচ্ছে, আর ওর পায়ের কাছে এক পাল মুরগির খুদে বাচ্চা খুঁটে খুঁটে সেগুলো খাচ্ছে। বাচ্চাদের দুটো মাও কাছে কাছে রয়েছে। গোগল নেমে এসে দুজনের সঙ্গে চোখাচোখি হতেই দুজনে হাসল। গোগল বলল, আমার নাম গোগল। লিম্বু নিজের বুকে হাত দিয়ে কেবল বলল, লিম্বু। গোগল বলল, চলো হরিণ আর ময়ূর দেখব। লিম্বু মাথা ঝাঁকিয়ে পিছনের মাটির ঘরের দিকে গেল। গোগল তার সঙ্গে যেতে গিয়ে দেখল ডান দিকে আরেকটা সিঁড়ি রয়েছে। এই সিঁড়ি দিয়ে পিছনে নামা যায়। মাটির ঘরটা আসলে রান্নাঘর। সেখানে লিম্বুর মা আর বৌদি খুবই ব্যস্ত। আরেকজন কাজের মেয়ে তাদের সঙ্গে রয়েছে। রান্নাঘরের পাশ দিয়ে বাঁদিকে মোড় নিতেই দেখা গেল শালকাঠের কয়েক ফুট উঁচু বেড়ার মধ্যে রয়েছে একটা হরিণ। খুব বড় নয়, পিঠের দিকের রং গাঢ় আর পেটের দিকটা হালকা বাদামি। মাথার ওপরে দুদিকে দুটো দয়ের মতো শিং গজিয়েছে। গোগল কাছে যেতেই সে সরে গেল। লিম্বু কাছের একটা গাছ থেকে পাতা ছিঁড়ে সামনে ধরতেই হরিণটা এগিয়ে এসে মুখের ভেতর নিয়ে নিল। লিম্বু তার কপালে হাত বুলিয়ে কিছু বলল। আরেকটা পাতা ছিঁড়ে গোগলের হাতে দিল। হরিণটা সেই পাতা মুখের ভেতর ঢুকিয়ে নিল। তার মানে গোগলের সঙ্গে হরিণটার ভাব হয়ে গেল। কিন্তু কপালে হাত চাকাতে যেতেই সে সরে গেল। লিম্বু হেসে বলল, 2-1 দিন দেখলে তখন নিজেই কাছে আসবে। গোগল জিজ্ঞেস করল, ময়ূরটা কোথায় আছে? লিম্বু কাঠের বাড়ির চালা থেকে বেরিয়ে আসা একটা শাল কাঠের ওপর হাত দিয়ে দেখালো। গোগল মাথা তুলে দেখল ময়ূরটা সেখানে বসে আরাম করে রোদ পোহাচ্ছে। ময়ূর যে ওপরে উঠতে পারে গোগল তা জানে। ময়ূরটা এখনো ছোট, তার লেজ এখনো বড় হয়ে ঝুলে পড়েনি, কিন্তু মাথার ঝুঁটি দেখা যাচ্ছে। একটু পরেই বড়রা সবাই নেমে এলেন। মন্টু মামা আর দীপু মামার হাতে দুজনের দুটো ছিপ, হুইলের সঙ্গে সুতো আর বড়শি জড়ানো। মা আগেই গেলেন রান্নাঘরের দিকে। ভিতরে ঢুকে লিম্বুর মা বৌদির সঙ্গে কিসব কথাবার্তা বললেন। তারপর সকলেই চললেন তিস্তার ধারে। দুপাশে চাষ আবাদের মাঠ। মাঝখানের আলপথ দিয়ে কিছুটা গিয়ে প্রথমেই নিচের দিকে নামতে হলো। তিস্তার নয়নজুলির স্রোত চলছে। চওড়া প্রায় খালের মতো, জল খুবই কম। তবু মন্টু মামা গোগলের হাত ধরলেন। এখন সকলেরই খালি পা। নয়নজুলি পার হয়েই বিরাট চওড়া বালির চর। এখানে ওখানে পড়ে আছে বড় বড় পাথরের বোল্ডার। মন্টু মামা বললেন, বর্ষাকালে এসব জায়গা জলে ভেসে যায়, আর তাতেই পাথর গড়িয়ে আসে। নদীর একেবারে ধারে গিয়ে দেখা গেল পাড় জুড়ে বড় বড় পাথর। সেসব পিছল পাথরে পা দিলেই হুড়কে পড়ে যাবার ভয়। আর একবার পড়ে গেলে তিস্তার স্রোত টেনে নিয়ে যাবে। মন্টু মামা হুইলের নাইলনে সুতো আর বড়শি খুললেন। সুতোর আংটা 3-4টে বড় আর চওড়া বড়শি, সবগুলোই রঙিন। এগুলো নাকি জাপানি বড়শি, এতে টোপ দিতে হয় না। বিশাল বিশাল মহা শোল মাছ নাকি রং বেরঙের বড়শিকেই টোপ ভেবে গিলে নেয় আর বিঁধে যায়। মন্টু মামা আর দীপু মামা অনেক দূরের জলে বড়শি ছুঁড়ে ফেললেন। হুইল থেকে সুতো হুড়হুড় করে বেরিয়ে যেতে লাগলো, টেনে নিতে লাগলো স্রোতের সঙ্গে।
মন্টু মামা আর দীপু মামাও সেই সঙ্গে চলতে লাগলেন। গোগল আর লিম্বু তীক্ষ্ণ চোখে সুতোর দিকে তাকিয়ে রইল। বাবা মা ছোট মামা এক জায়গায় দাঁড়িয়ে গল্প করতে লাগলেন। কিন্তু 1 ঘন্টার মধ্যে কয়েকবার সুতো গুটিয়ে বড়শি ছুঁড়ে কেউ একটা মাছও তুলতে পারলেন না। ছোট মামা ঠাট্টা করে বললেন, বুঝেছি, তোমাদের ভরসায় থাকলে আমাদের আর মাছ পাওয়া হবে না। সত্যি সত্যি মাছ পাওয়া গেল না। নরং সিং ফিরে আসার জন্য তারা দিলেন। আর তিস্তার দক্ষিণের বাঁকে দূরে হাত দেখিয়ে লিম্বু গোগলকে বলল, ওদিকে আছে চুমুক ডাঙি। গোগল অবাক হয়ে জিজ্ঞেস করলো, চুমুক ডাঙিটা কি? লিম্বু বলল, জঙ্গলের জানোয়ারেরা ওখানে বিকেলে জল খেতে নামে। গোগলের জায়গার নামটা বেশ সুন্দর লাগলো। ফিরে এসে স্নান করে ডাল, ভাজা মুরগির মাংস, গরম ভাত আর মিষ্টি খেয়ে বেশ একটা ঘুম দেওয়া গেল। গোগল অবশ্য গোটা দুপুর লিম্বুর সঙ্গে আশেপাশে ঘুরে বেড়ালো। বিকেলে আবার মাছ ধরতে যাওয়া হলো, কিন্তু মাছ একটাও ধরা পড়লো না। রাত্রে খাওয়ার পরে গোগল একটা ঘরে ঘুমিয়েছিল। ঘরের মধ্যে 3টি খাটিয়ার উপর নরম বিছানায় মা, বাবা আর ও শুয়েছিল। কত রাত হয়েছিল ওর কোনো ধারণা নেই। হঠাৎ অদ্ভুত কোনো শব্দ কানে আসতেই ওর ঘুম ভেঙে গেল। দেখল ঘরে আলো জ্বলছে, কিন্তু বাবা মা নেই। ও তরাক করে লাফ দিয়ে উঠে খোলা জানালার কাছে এসে দেখল সবাই বারান্দায় গিয়ে দাঁড়িয়েছে, সেখানেও আলো রয়েছে। গোগল শুনতে পেল দূরে কোথায় টিন পেটাবার শব্দ হচ্ছে, সেই সঙ্গে দূর থেকে ভেসে আসা অনেক লোকের চিৎকার। ও বারান্দায় এসে দেখল সকলেই পশ্চিমের দিকে তাকিয়ে আছে। গোগল দেখল সেদিকে অনেকটা দূরে ছোট ছোট মশাল জ্বলছে। আকাশটা একটু লাল হয়ে উঠেছে, মাঝে মাঝে পটকা ফাটা বড় শব্দ ভেসে আসছে। নরং সিং বললেন, বাঘ পড়েছে বলে মনে হচ্ছে না। কয়েকদিন আগে শুনেছিলাম মহানন্দা স্যাংচুয়ারির দিকে একটা পাগলা হাতি ঘুরে বেড়াচ্ছে। দার্জিলিংয়ের রেল লাইনের ধারে গ্যাংম্যানদের নাকি কয়েকবার তাড়াও করেছে। সেই হাতিটাই এলো কিনা কে জানে। মন্টু মামা বললেন, কিন্তু মহানন্দা স্যাংচুয়ারি থেকে এদিকে হাতিটা আসবে কি করে? নরং সিং হেসে বললেন, কি বলছো মন্টু ভাই, হাতি রাত্রে শহরের ওপর দিয়ে হেঁটে চলে আসতে পারে, কোথাও দিয়ে ঘুরে চলে আসতে পারে। যেদিকে গোলমালটা হচ্ছে তার ঠিক ওপরেই এই জঙ্গলের হাতিদের ডেরা, তাদের তারা খেয়েও নেমে আসতে পারে। ছোট মামা বললেন, এদিকে আসবে না তো? নরং সিং বললেন, এলেই বা কি হবে, আমার ঘরে 3টে বন্দুক আছে, আপনার ভয় পাবার কিছু নেই। এইসব কথার ফাঁকেই দূরে ট্রেন পেটানো চিৎকার থেমে এলো। মশালগুলো একে একে নিভে যেতে লাগলো। আকাশের লাল রঙও কালো হতে লাগলো। নরং সিং বললেন, যেই আসুক বোধহয় পালিয়েছে, কাল সকালে সব জানা যাবে। চলুন এখন শুয়ে পড়া যাক, কোনো ভয় নেই, আমি একটা বন্দুকে গুলি ভরে কাছে নিয়ে এ বারান্দাতেই শুচ্ছি। মন্টু মামা বললেন, নরং দাদা, আমিও তোমার সঙ্গেই শোবো। নরং সিং বললেন, বেশ তো, শোও না, তুমিও তো একজন শিকারী। কথাটা মিথ্যে নয়, মন্টু মামা আগে অনেক শিকার করেছেন, তার মধ্যে বাঘ আর অজগরই বেশি। হাতি শিকার কখনো করেননি। গোগল বাবা মায়ের সঙ্গে শুতে চলে গেল। আবার সব নিঝুম হয়ে গেল, বাইরে কেবল ঝিঝির ডাক। গোগল চোখ বুজে শুলেও ওর সহজে ঘুম এলো না। এরকম জঙ্গলের নিচে নদীর ধারে কখনো থাকেনি। কতক্ষণ পরে খেয়াল নেই আবার ওর ঘুম ভেঙে গেল। এবার অন্য দিক থেকে যেন 2-1টা দুপদাপ শব্দ ওর কানে এলো। অবশ্য শব্দটা এলো যেন খুবই দূর থেকে। ও চোখ তাকিয়ে দেখলো বাবা মা ঘুমোচ্ছে। বাইরেও কারোর কোনো সারা শব্দ নেই। বহু দূরের কয়েকটা শব্দ পটকার হতে পারে, কিন্তু শব্দটা একেবারে অন্য দিক থেকে আসছে। গোগলের মনে হলো সেই চুমুক ডাঙির দিক থেকে। কয়েকটা শব্দের পর আর কিছুই শোনা গেল না। গোগল ভাবল, ঘুমের ঘরে ভুলও শুনতে পারে, কারণ সবাই ঘুমোচ্ছেন, কারো কোনো সারা শব্দ নেই। ও আবার চোখ বুজল। সকালবেলায় দেখা গেল নওরং সিং এর বাড়ির সামনে কিছু লোকজন এসে দাঁড়িয়েছে। নওরং সিং, মন্টু মামা, দীপু মামা সবাই তাদের কথা শুনছেন। গোগল নিচে নেমে লিম্বুর পাশে গিয়ে দাঁড়ালো। লিম্বু বলল, বাবা ঠিকই বলেছে, একটা হাতি কাল রাত্রে পশ্চিমের ধারে নেমেছিল। সে কারোকে মারেনি, ঘরও ভাঙেনি, কেবল ক্ষেতের ধান খেয়েছে। গোগল জিজ্ঞেস করলো, লোকেরা টের পেল কি করে? লিম্বু বলল, কি করে আবার, কুকুর ডেকে উঠেছিল, গরু মোষেরাও ভয় পেয়ে দাপাদাপি করেছে,
তাতেই লোক জেগে গেছিল। হাতিটা কি পাগলা? হতেও পারে, আবার দল ছাড়া হয়ে একলা ঘুরে বেড়াতে পারে। ওদের নিজেদের আলাদা আলাদা দল থাকে। গগল গত রাত্রে যে দুমদাম শব্দ শুনেছিল, লিম্বুকে সে কথা বলল। লিম্বু বলল, হতে পারে। হাতিটা হয়তো তাড়া খেয়ে চুমুকডাঙ্গের দিকে পালিয়েছিল। সেখানেও লোকে মশাল জ্বালিয়ে, টিন পিটিয়ে, পটকা ফাটিয়ে ভয় দেখিয়েছে, কিন্তু কেউ তা শুনতে পায়নি। আমি যেন শুনেছিলাম। লিম্বু হেসে বলল, চলো আমরা দুজনে একটু বেরিয়ে আসি। কোথায় যাবে? তোমাদের গাড়ি যেখানে আছে সেখান থেকে ঘুরে আসবো। গোগলের খুবই ইচ্ছে হলো, কিন্তু বড়রা জানতে পারলে কিছুতেই যেতে দেবে না। লিম্বু বলল, চলো চলো, কেউ বুঝতে পারবে না, আমরা ক্ষেতের মধ্যে ঘুরতে ঘুরতে চলে যাব। সকালে জলখাবার খাওয়া হয়ে গিয়েছিল। গোগল দেখলো সবাই গতকালের ঘটনা নিয়ে আলোচনা করছে। ও লিম্বুর সঙ্গে বড় বড় ঘাসের মতো ফসলের মাঠের ভিতর দিয়ে আড়ালে চলে গেল। লিম্বু ওর হাত ধরল। গোগলরা যে পথে গতকাল নেমে এসেছিল সেই পথেই ওরা এগিয়ে চলল। লিম্বু এমন জায়গা দিয়ে নিয়ে এলো, সেই শুকনো ঝর্ণার চড়াই পথটা আসতে অল্প সময় লাগলো। দুজনে হাত ধরাধরি করে উপরে উঠে দেখলো মন্টু মামার জিপটা একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। গোগল বলল, জিপটা চালাতে জানলে বেশ হতো, ঘুরে বেরিয়ে আসতাম। লিম্বু হেসে বলল, বড় হলে জিপ চালাবে। চলো আমরা চুমুকডাঙ্গের দিক থেকে একটু ঘুরে আসি। বেশি দেরি হবে না তো? কেন দেরি হবে, আমরা ছুটে যাব, ছুটে চলে আসবো। তুমি তো বলেছিলে রাত্রে ওদিক থেকে পটকার আওয়াজ পেয়েছিলে। তা শুনেছিলাম। তাহলে চলো একবার ঘুরে আসি, বেশি দেরি হবে না। দেরি হলে খোঁজাখুঁজি পড়ে যাবে। গোগলের সে ভয় আছে, তবু জঙ্গলে বেড়াবার লোভ সামলাতে পারল না। বলল, চলো। লিম্বু গোগলের হাত ধরে সোজা খানিকটা গিয়ে বাঁদিকে চলল। বাঁদিকে রাস্তা বলতে কিছুই নেই, অনেকটা পায়ে চলা রাস্তার মতো। দুপাশে বড় বড় গাছ আর ঘন জঙ্গল। দুহাত দিয়ে জঙ্গলের ডালপালা সরিয়ে চলতে হচ্ছে। তার মধ্যেই দেখা যাচ্ছে নানা রকম ছোট পাখি এ ঝোপ থেকে ও ঝোপে উড়ে যাচ্ছে। লিম্বু বলল, গুলতিটা নিয়ে এলে ভালো হতো। গোগল জিজ্ঞেস করলো, কি করতে? পাখি শিকার করতাম। ছোট পাখিদের মারা ভালো নয়। কিছুদূর যাবার পরে গোগল থমকে দাঁড়িয়ে পড়ল। লিম্বুও দাঁড়িয়ে পড়ল। জিজ্ঞেস করলো, কি হলো? গোগল হাত তুলে একটু দূরেই দেখালো। দেখা গেল আশেপাশে বড় বড় গাছের মাঝখানে খাল সপের ওপর কাত হয়ে শুয়ে পড়ে আছে বিরাট একটা হাতি। দুটো লোক রয়েছে সেখানে। হাতিটার গায়ের ওপর পড়ে আছে একটা বিরাট দাঁত, আর একটা দাঁত একজন হাতির মুখটা কেমন করে যেন ফাঁক করে করাত দিয়ে কাটছে। আর একজন হাতির একটা পা হাঁটুর সামনে থেকে ধারালো বড় কুকরির মতো কিছু একটা দিয়ে কোপাচ্ছে। লোক দুটোরই গায়ে কালো প্যান্ট আর জামা, মাথায় কালো টুপি। লিম্বু বলে উঠল, এরা চোরা হাতি শিকারী। লিম্বুর গলা শুনতে পেয়ে লোক দুটো মুখ তুলল। গোগলের মনে হলো লোক দুটো যেন মানুষ নয়, কোনো বন্য প্রাণী। ওদের দুজনকে দেখতে পেয়েই একজন করাত ফেলে হাতে বন্দুক তুলে নিল, আর একজন তার হাতের কুকরিটাই ওদের দিকে ছুঁড়ে মারল, কিন্তু কুকরিটা ওদের গায়ে না লেগে গা ঘেঁষে চলে গেল। লিম্বু গোগলের হাত ধরে চোঁচো দৌড় লাগালো, বলল, গোগল জলদি পালাও, এরা আমাদের ধরতে পারলে মেরে ফেলবে। গোগলও সেটা বুঝেছিল। লোকটার বন্দুক হাতে নেওয়া দেখেই লিম্বু আরো প্রাণপণে নানা দিকে এঁকে বেঁকে দৌড়তে লাগলো। পিছনে পিছনে ভারী পায়ের ছুটে আসার শব্দ শোনা যাচ্ছিল শুকনো পাতার ওপর, কিন্তু লিম্বু এমনভাবে ডাইনে বাঁয়ে এঁকে বেঁকে ঘন ঝোপঝাড়ের মধ্যে দিয়ে ছুটতে লাগলো, লোক দুটোরও পায়ের শব্দ ক্রমেই অন্যদিকে চলে যেতে লাগলো। তারপরেই একেবারেই থেমে গেল। লিম্বু তবু থামলো না। ও গোগলের হাত ধরে ছুটতে লাগলো। ওরা যে কোন দিকে ছুটছে তার কোনো ঠিক নেই। গোগল কিছু জিজ্ঞেস করতে পারছে না। লিম্বু কেবল বলল, একদম থেমো না, আমরা ঠিক এক জায়গায় পৌঁছে যাব। গোগল ছুটতে ছুটতে হাঁপিয়ে পড়েছিল। গায়ে মোটা সোয়েটার, ঘেমে উঠেছিল, তবু থামছিল না। এভাবে কতক্ষণ যে ছুটেছে তার কোনো হিসেব নেই। হঠাৎ ওর কানে গাড়ির শব্দ এলো। অবাক হয়ে দেখলো জঙ্গলে ঢোকবার সময় যে গেট দিয়ে ওরা ঢুকেছিল সেই গেটটার সামনে এসে পড়েছে। রাস্তার ওপর দিয়ে গাড়ি চলছে, রাস্তার ওপারেই সেই বাংলো। লিম্বু বলল, আমরা একেবারে উল্টো দিকে চলে এসেছি। চলো আমরা বাংলোয় গিয়ে খবর দিই, দুটো লোক চুরি করে হাতি শিকার করছি। গোগল এখন আর বাবা মায়ের কথা তেমন ভাবতে পারছে না। বলল, চলো। ওরা গেট ডিঙিয়ে রাস্তা পার হয়ে বাংলোয় বাগানের মধ্যে ঢুকলো। লিম্বু বাংলোর অফিসে ঢুকতে সাহস পেল না। এবার গোগল ওর হাত ধরে বাংলোর অফিসে টেনে নিয়ে গেল। অফিসের দরজার বাইরে একজন ফরেস্ট গার্ড দাঁড়িয়েছিল। সে কিছু বলবার আগেই অফিসের মধ্যে ঢুকে দেখলো একটা টেবিলের সামনে মুখোমুখি বসে দুজন ভদ্রলোক কথা বলছেন।
দেখেই বোঝা গেল তারা ফরেস্টের অফিসার হবেন। তারা অবাক হয়ে গোগল আর লিম্বুর দিকে তাকালেন। গোগল বলল, আমরা জঙ্গলের ভেতর থেকে ছুটতে ছুটতে আসছি, দুটো লোক একটা হাতিকে মেরে তার দাঁত আর পা কেটে নিচ্ছে। ভদ্রলোক দুজনেই লাফ দিয়ে উঠে দাঁড়ালেন। একজন বলে উঠলেন, হোয়াট? পাচার? কে তোমরা? কি করে দেখলে? গোগল ছোট বাবার পরিচয় দিয়ে সব ঘটনাটা বলল। লিম্বুর পরিচয় দিল। ভদ্রলোক দুজন অস্থিরভাবে ছোটাছুটি করে কাদের নাম ধরে ডেকে বললেন, শিগগির গাড়ি বের করো, গেট খোলো। গোগল, তুমি লিম্বুকে নিয়ে আমাদের জিপে গিয়ে বসো, আমরা এক্ষুনি আসছি। গোগল লিম্বুকে নিয়ে বাইরে আসতেই একটা জিপ গো গো করে সামনে এসে দাঁড়ালো। ওরা দুজনেই সামনের দিকে উঠে বসলো। জিপটার মাথায় কোনো হুড নেই। সেই ভদ্রলোক দুজন দুটো বন্দুক হাতে উঠে সামনেই বসলেন। এমনকি গাদাগাদি করে ড্রাইভারও বসলো। পিছনে আরো দুজন বসলো। তাদের কোমরের বেল্টের সঙ্গে কুকুরে ঝুলছে। সবাই উঠে বসতেই জিপ ছেড়ে দিল। গেট ইতিমধ্যেই খোলা হয়ে গিয়েছিল। জিপ ছুটল জঙ্গলের ভিতরে। একজন জিজ্ঞেস করলেন, কোন দিকে হাতিটাকে আর লোক দুটোকে দেখেছো, মনে করতে পারো? লিম্বু বলল, আমরা চুমুকডাঙ্গের দিকে যাচ্ছিলাম, ওদিকেই কোথাও আছে। জিপের ড্রাইভার বলল, ঠিক আছে। গোগল দেখলো এ জিপের ড্রাইভার জঙ্গলের মধ্যে দিয়ে দারুণ স্পিডে গাড়ি চালাচ্ছে। মধ্যে মধ্যে একটা খানা খন্দ লাফিয়ে পার হয়ে যাচ্ছে। গোগল হঠাৎ বলল, দাঁড়ান। ডান দিকে একটা বড় গাছের আড়ালে কি যেন একটা দেখা যাচ্ছে। মনে হচ্ছে হাতির একটা দাঁত নিয়ে কেউ আড়ালে দাঁড়িয়ে আছে। গাড়ি তৎক্ষণাৎ ব্রেক কষে থেমে গেল। সকলেই দেখলেন সত্যি একটা লোক হঠাৎ গাছের আড়াল ছেড়ে দৌড়চ্ছে। হাতে তার একটা বিরাট হাতির দাঁত। বন্দুক হাতে একজন নেমে পড়তেই ফায়ার করলেন আর চিৎকার করে উঠলেন, থামো, নইলে গুলি করে মাথা খুলি উড়িয়ে দেব। লোকটার পিঠে বন্দুক ছিল। হাতির দাঁতটা মাটিতে ফেলে সে বন্দুকটা হাতে নেবার আগেই ফরেস্টের অফিসার বন্দুক বাগিয়ে ধরে এগিয়ে গিয়ে বললেন, হ্যান্ডস আপ। বন্দুকে হাত দিয়েছ কি গুলি করব। লোকটা আর বন্দুক হাতে নেবার সুযোগ পেল না। বাধ্য হয়ে মাথার উপর দুহাত তুলল। জিপের পেছন থেকে একজন হাতে দড়ি নিয়ে ছুটে গেল আর লোকটার দুহাত পিচ মোড়া করে বেঁধে ফেলল। তারপরেই কোমরে শক্ত করে দড়ি বাঁধল। আর একজন হাতির দাঁতটা তুলে নিয়ে বলল, স্যার, এটা সেই মহানন্দা স্যাংচুয়ারির দল ছাড়া হাতিটার দাঁত বলেই মনে হচ্ছে। আর একজন অফিসার নেমে এসে বললেন, আরে, এ তো দেখছি আমাদের ইজারাদারের ভাই লক্ষ্মণ সিং। তোমার সঙ্গের লোকটি কোথায়? লক্ষ্মণ সিং কোনো জবাব দিল না। তার মুখটা শক্ত আর ঠোঁট দুটো টেপা। এক অফিসার বললেন, সে বেটাও নিশ্চয়ই অন্য কোনো দিক দিয়ে পালাচ্ছে। একে আগে জিপে তোলো, আগে হাতিটা কোথায় আছে দেখা যাক, তারপর দেখা যাবে। লক্ষ্মণ সিংকে জিপের পিছনে তোলা হলো। আবার সবে জিপের শব্দে গো গো শব্দে জিপ চলতে আরম্ভ করলো। একজন অফিসার গোগলে পিঠ চাপড়ে বললেন, গোগল, ভাগ্যিস তুমি দেখতে পেয়েছিলে, নইলে ব্যাটা আর একটু হলেই আমাদের চোখ ফসকে বেরিয়ে যেত। এই সময় দেখা গেল আর একটা জিপ সামনের দিক থেকে এগিয়ে আসছে। একজন অফিসার বলে উঠলেন, দাঁড়াও, আর একটা চোর বোধহয় পালাচ্ছে, জিপটা রাস্তা আটকাও। গোগল তার আগেই দেখে নিয়েছিল। বলল, না না, ওটা চোরের গাড়ি না, মন্টু মামা আসছেন। দুটো গাড়ি সামনাসামনি আসতেই থেমে গেল। আগে মন্টু মামা লাফিয়ে নামলেন, তারপর দীপু মামা, ছোট মামা, নওরং সিং আর বাবা। মন্টু মামা বললেন, কি ব্যাপার মিস্টার ঘোষ? খুদ ফরেস্ট অফিসার আর রেঞ্জার সাহেব মিস্টার ছেত্রী বেরিয়ে পড়েছেন, এদের পেলেন কোথায়? নিশ্চয়ই হারিয়ে গেছিল। মিস্টার ঘোষ তাড়াতাড়ি সব কথা জানিয়ে বললেন, এরা মোটেই হারায়নি, মস্ত বড় কাজ করেছে। আপনারা আর দেরি না করে আমাদের পেছনে পেছনে আসুন, আর একটা চোরা শিকারীকে ধরতে হবে। আর কোনো কথা হলো না। ফরেস্টের জিপ আগে ছুটল, পিছনে মন্টু মামার জিপ। লিম্বু পথ দেখাচ্ছিল। জঙ্গল প্রায় শেষ হয়ে আসবার মুখে। দূরে জঙ্গলের ফাঁকে তিস্তার খেয়া দেখা যাচ্ছে। গোগলের হঠাৎ চোখে পড়ল উই ঢিপির মতো একটা কি, একটা খানার মধ্যে উপুর হয়ে আছে। দেখেই চিনতে পারলো ওটা মানুষ। ও বলে উঠল, দাঁড়ান দাঁড়ান, ওই খানার মধ্যে কে যেন মাথা নিচু করে বসে আছে। সঙ্গে সঙ্গে গাড়ি ব্রেক কষল, আর খানার মধ্যে গুজা মাথাটাও উঠে এলো। গোগল দেখেই চিনতে পারলো এর লক্ষ্মণ সিংয়েরই সঙ্গী। সেই কালো পোশাক আর মাথার টুপি, কিন্তু হাতে তার ধারালো একটা কুকরি। হিন্দিতে বলে উঠল, আমাকে কেউ ধরতে এলে কুকরি দিয়ে তার পেট ফাঁসিয়ে দেব। কিন্তু মিস্টার ঘোষ আর মিস্টার ছেত্রী দুজনেই তখন বন্দুক নিয়ে নেমে পড়েছেন। মিস্টার ছেত্রী বললেন, এও তো দেখছি চেনা, শিলিগুড়ির বাচ্চা সিং। মন্টু মামা ব্যাপার দেখে বাচ্চা সিংয়ের পিছন দিকে জিপ চালিয়ে নিয়ে গেলেন। মিস্টার ঘোষ বললেন, এক
একটা কুকরিতে কটা লোকের পেট ফাঁসাবে বাচ্চা সিং? কুকরি ফেলে হাত তোলো, নইলে আমি এক্ষুনি গুলি করব। মিস্টার ছেত্রী বন্দুক তুলে ধরলেন। ওদিকে মন্টু মামা জিপ থেকে নিঃশব্দে পা টিপে টিপে বাচ্চা সিংয়ের পিছনে এসেই তার ঘাড়ের উপর ঝাঁপিয়ে পড়লেন। বাচ্চা সিং মোটেই এর জন্য প্রস্তুত ছিল না। তার হাতের কুকরি গেল ছিটকে, আর হুমড়ি খেয়ে খানায় মুখ গুজে পড়ল। মিস্টার ঘোষ লাফিয়ে গিয়ে বন্দুক বাগিয়ে ধরলেন, কিন্তু লোকটার গায়ে অসম্ভব জোর। মন্টু মামাকে ছিটকে ফেলে দিয়ে উঠে দাঁড়ালো। মুখে তার খানার জল কাদা। সামনেই মিস্টার ঘোষ আর মিস্টার ছেত্রীর দুটো বন্দুকের নল তার বুক আর মাথা লক্ষ্য করে রয়েছে। গোগল একটু দূরে মায়ের বড় বড় ঘাসের দিকে তাকিয়ে লাফ দিয়ে জিপ থেকে নেমে পড়ল। ছুটে গিয়ে বড় বড় ঘাসের মধ্যে পড়ে থাকা হাতির আরেকটা দাঁত কোনো রকমে তুলে চিৎকার করলো, এই যে, এটা আরেকটা দাঁত! সবাই হৈ হৈ করে উঠল। ওদিকে ফরেস্ট গার্ডরা বাচ্চা সিংকেও লক্ষ্মণ সিং এর মতো হাত পিছমোড়া করে আর কোমরে শক্ত করে দড়ি দিয়ে বেঁধে ফেললো। ছোট মামা গোগলের হাত ধরে বললেন, তুমি এখানে এসেও একটা কাণ্ড করলে, ওদিকে দিদি কেঁদে মরছে। মিস্টার ঘোষ বললেন, কাণ্ড কি বলছেন মিস্টার ব্যানার্জি? আপনার ভাগ্নে আর নওরঙ্গজির ছেলে লিম্বু বীরের কাজ করেছে, আমাদেরও চাকরি বাঁচিয়েছে। মিস্টার ছেত্রী বললেন, নিশ্চয়ই। তার আগে চলুন, হাতিটা কোথায় আছে দেখা যাক। আবার সবাই জিপে উঠলেন। লিম্বুর দেখিয়ে দেওয়া পথে খানিকটা যেতেই দেখা গেল সেই জায়গাটা। বিরাট হাতিটা ছোটোখাটো গাছপালা ভেঙে পড়ে আছে। তার একটা পা কিছুটা কাটা হয়েছিল, সেখান থেকে রক্ত বেরিয়ে শুকিয়ে গিয়েছে। সবাই নেমে দেখলেন। মিস্টার ঘোষ বললেন, হাতিটা মোটেই পাগল ছিল না, ও দল ছাড়া হয়ে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছিল। কোনো মানুষ মারেনি, কেবল ক্ষেতের ফসল কিছু খেয়েছে। আর ওই শয়তান দুটো ঠিক সুযোগ নিয়ে নিরীহ হাতিটাকে মেরে ফেলেছে। গোগল হাতিটার সামনে গিয়ে দাঁড়ালো। হলঙে সেই হাতিটার কথা ওর মনে পড়ে গেল, আর ওর চোখ ছলছল করে উঠল। নওরং সিং এসে গোগলকে একেবারে কোলে তুলে ফেলে বললেন, বাবা, আমার বাড়ি বেড়াতে এসে তোমার যে কোনো বিপদ হয়নি, সেটাই পশুপতিনাথের দয়া। চলো আগে তোমার মায়ের কাছে তোমাকে ফিরিয়ে দিই। মন্টু মামা লিম্বুকে কোলে তুলে নিয়ে বললেন, তুই বেটা খুব সাহসী আছিস। লিম্বু বলল, কিন্তু গোগলই হাতি আর চোরা শিকারীদের আগে দেখেছে, ও আসতে চায়নি, আমি ওকে নিয়ে এসেছিলাম। মন্টু মামা বললেন, আচ্ছা, তার জন্য তোকে কি শাস্তি দেওয়া যায় সেটা ভেবে দেখা যাবে, আগে সবাই বাড়ি চল। নওরং সিং মিস্টার ঘোষকে বললেন, স্যার, আমার বাড়িতে সবাইকে একবার যেতে হবে, সেখানে একটু জিরিয়ে জল পানি খেয়ে ফিরে যাবেন। মিস্টার ছেত্রী বললেন, আর চোরা শিকারি দুটোর কি হবে? নওরং সিং বললেন, ওদেরও নিয়ে চলুন, আমাদের ওখানকার লোকেরা ওদের দেখে চিনে রাখবে। তাই ঠিক হলো। নওরং সিংয়ের বাড়িতে যেন উৎসব লেগে গেল। চোরা শিকারীদের থেকেও সবাই কলকাতার গোগলকে দেখতে লাগলো। লিম্বু তাদের নিজেদের ছেলে হলেও তাকেও সবাই প্রশংসা করতে লাগলো। মা প্রথমেই এসে গোগলকে একেবারে জড়িয়ে ধরেছিলেন, তারপরে আবার সরে গিয়েছেন। বাবা গোগলের দিকে তাকিয়ে এমনভাবে হাসলেন, বোঝা গেল তিনি রাগ করেননি। মিস্টার ঘোষ আর মিস্টার ছেত্রী বললেন, গোগলের চোখে না পড়লে কেউ কিছু জানতেই পারতো না, খবরটা আজই কলকাতায় টেলিফোন করে জানিয়ে দিতে হবে। নওরং সিং গোগলকে আবার ঘাড়ে তুলে বসালেন, বললেন, গোগল বাবা আমার কেবল বীর নয়, ও হাতিটার জন্যেও কেঁদে ফেলেছে। সে কথা শুনে অনেকেরই চোখ ছলছল করে উঠল। একটা নিরীহ হাতিকে খুন করা কেউ চায় না। মন্টু মামা লিম্বুকে একবারে ঘাড়ে তুলে বললেন, এবার আমাদের বৈকুণ্ঠপুরের জঙ্গলে নওরং দাদার বাড়ি আসা সার্থক। তারপর সবাই যখন অন্যান্য কথা বলছে আর চোরা হাতিখুনি দুটোকে দেখছে, গোগল আর লিম্বু তখন হাত ধরাধরি করে বাড়ির পিছন দিকে পা বাড়ালো। ছোট মামা আটকে উঠে চিৎকার করলেন, গোগল, আবার তোমরা কোথায় যাচ্ছ? গোগল হেসে বলল, হরিণটাকে পাতা খাইয়ে আদর করতে যাচ্ছি। সবাই স্বস্তিতে হেসে উঠলেন। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করলাম। আবার ফিরবো পরের পর্বে। তোমরা সকলে খুব খুব ভালো থেকো। ধন্যবাদ।